ওকে ফাইন। সো ফার্স্ট অফ অল দেখো আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে আমি আজকে যা যা টপিকস নিয়ে আলোচনা করব সেটা বলে দিচ্ছি। ভেক্টরের বৈশিষ্ট্য এবং ভেক্টর যে রাশিগুলো আছে সেখান থেকে দেখা যায় প্রশ্ন এসে থাকে, অর্থাৎ ভেক্টর যে ধর্ম বা বৈশিষ্ট্য আছে সেইখান থেকে তোমাদের কি হবে, আমি শুধুমাত্র সেই বিষয়গুলো আলোচনা করবো যেগুলো বেশিরভাগ আসবে, আর বলে দেবো তোমরা সেগুলো পড়ে নেবা। কারণ এত বিশাল একটা ক্লাস, একটা ক্লাসে শেষ করার মানে 10টা 15টা ক্লাসে যে অধ্যায় শেষ হয় সেটা এক ক্লাসে শেষ করা মানে খুবই টাফ। সো আজকে শুধু মেজর অংশ নিয়ে আলোচনা করব, আর বাকি অংশগুলি বলে দেবো যে কোন অংশ থেকে ক্লাসগুলি আসবে, তোমরা কি করবা সেই ক্লাসগুলি তোমরা করবা, ঠিক আছে? ক্লিয়ার যাদের নেই, বেসিক নেই, আমি অন্তত তোমাদের মোটামুটি একটা কনসেপ্ট দেবো। সো যারা বেসিক মোটামুটি পড়া আছে তাদের জন্য খুবই হাইলাইট হবে ক্লাসটা, আর যারা একদম দুর্বল তাদের জন্য মনে করো মোটামুটি একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। সো যাই হোক, ভেক্টরের বৈশিষ্ট্য ও ধর্ম দেখে ভেক্টরের বৈশিষ্ট্য কি কি, যে ভেক্টরের মান আছে আমরা জানি, ভেক্টরের মান আছে, তারপর এটা দিক আছে, ভেক্টর কি একটা এগুলো কি করি আমরা, যে কি কি সূত্র মেনে চলে, সাধারণত বিভিন্ন ধরনের সূত্র মেনে চলে এইগুলো থাকবে। সো ভেক্টর রাশি কি হয় আরেকটা বিষয় আমরা জানি, যেগুলো কিসের পরিবর্তন হয়, যে শুধুমাত্র দিকের পরিবর্তন হলেও ভেক্টর রাশির পরিবর্তন হয়, শুধু মানের পরিবর্তনের জন্য ভেক্টর রাশির পরিবর্তন হয়, মান এবং উভয় দিক উভয়ের জন্য ভেক্টর রাশির পরিবর্তন হয়, ঠিক আছে? আর ভেক্টর রাশি কি কি নিয়ম মেনে চলে সেইগুলো, ঠিক আছে? ভেক্টর রাশির যে লব্ধিগুলি আছে, মূল কথা হচ্ছে স্কেলার গুণ, ভেক্টর রাশি কি স্কেলার গুণফল মেনে চলে, ভেক্টর গুণফল মেনে চলে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। দুই বা ততোধিক ভেক্টর মিলে কি হয়, লব্ধি পাওয়া যায়, এগুলো মাথায় রাখতে হবে। ভেক্টর রাশি আবার দেখি আমরা যে বিনিময় সূত্র আছে, বন্টন সূত্র আছে, হ্যাঁ বিনিময় সূত্র, বন্টন সূত্র, তারপরে কি আছে আমরা সংযোজন সূত্র, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো তোমরা একটু কি রিডিং করে নেবা, জাস্ট ওইগুলো একটু রিডিং করবা, ঠিক আছে? তারপর যেটা বলছি সেটা হচ্ছে তোমাদের রাশিগুলো, তো ভেক্টর রাশিগুলো কি কি আছে, তো রাশিগুলো সম্পর্কিত তোমরা একটা জানো যে তোমাদের একটা ছন্দ জানা আছে, তোমরা একটা ছন্দ জানো, সেই ছন্দটা কি জানো তোমরা, যে ববেশক প্রিয়তম, আমি লিখে দিচ্ছি ছন্দটা, মাঝে মাঝে আমার মনে থাকে না, আমরা জানি এটা যে কিভাবে লিখি আমরা, আমি ছন্দটা জাস্ট লিখে দিচ্ছি ববেশক প্রিয়তম, তোমরা জানো এটা ববেশক প্রিয়তম। দেখো গবেষক প্রিয়তম ভাষে সবগুলো ভেক্টর রাশি মনে রাখার যে নিয়ম, ভাষে টুনির তিতা প্রেমে, আমরা জানি এটা টুনির তিতা প্রেমে, তাই না? সো এই নিয়মটা যারা জানো, সো তোমরা এটা জানো, গবে মানে কি আমরা জানি, গবে হচ্ছে ভরবেগ, গবে হচ্ছে কি ভরবেগ, আর বেগ ভি হচ্ছে বেগ, আর সব হচ্ছে কি সরণ, সব হচ্ছে কি সরণ, বল এই বল হচ্ছে কি, এটা হচ্ছে কি বল হচ্ছে বল, তারপর হচ্ছে প্রিয়তম, এখানে যে প্রিয় শব্দটা এটা প্রাবল্য বোঝাচ্ছে, প্রিয় মানে কি প্রাবল্য, সো এগুলো লিখে রাখে, এগুলো অবজেক্টিভে সব দিক থেকে আসে। তারপর ওজন, এখানে প্রিয়তম, এখানে এই যে প্রিয়তমটা এটাকে আসলে লিখে হয়েছে দেখো ওজন হিসাবে, ওটা এখানে ওজন। তারপর কি আছে, ত হচ্ছে ত্বরণ, ত হচ্ছে কি ত হচ্ছে তোমার ত্বরণ, আর ম হচ্ছে কি এখানে মন্দন, ম হচ্ছে এখানে মন্দন বোঝাচ্ছে, ভ হচ্ছে ভ্রামক, এখানে সকল ধরনের ভ্রামক বোঝাচ্ছে, এখানে হচ্ছে ভ্রামক। তো পার্থক্য আছে ভ্রামকের মধ্যে, জড়তার ভ্রামক জড়তার ভ্রামক কিন্তু ভেক্টর রাশি না, অন্য বলের ভ্রামক থাকতে পারে। তারপর তোমরা জানো যে বলের ভ্রামক, তড়িৎ ভ্রামক, তড়িৎ ক্ষেত্রে যে ভ্রামক থাকে সেগুলো ভ্রামকগুলি হচ্ছে ভেক্টর রাশি, সকল প্রকার ভ্রামক, শুধুমাত্র কি জানি আমরা যে জড়তার ভ্রামক ছাড়াই, জড়তার ভ্রামক কিন্তু স্কেলার রাশি। আচ্ছা তারপর দেখো টুনি, এখানে টুনি বলতে এখানে টর্ক, টুনি হচ্ছে কি টর্ক বোঝাচ্ছে, টুনি হচ্ছে টর্ক বোঝাচ্ছে। তারপরে এইখানে এই যে ভাসে, তারপর দেখো ভাসে যন্ত্র শব্দ বোঝাচ্ছে কি সান্দ্রতা, যন্ত্র শব্দ এই যে এটা বোঝাচ্ছে কি সান্দ্রতা, সান্দ্রতা বোঝাচ্ছে, টুনি তো আমি বললামই। তারপর হচ্ছে এখানে দেখো মন্দন দেখে গেল, টিটা টর্ক বোঝাচ্ছে তিতে, এই যে তি এই তিকা মানে তড়িৎ ক্ষেত্র, তি মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র, আমি শর্টকাট আমি এটুকু যেমনই হোক লিখে ফেলো তাড়াতাড়ি। আর এখানে যেটা পাচ্ছ এই যে এখানে পৃষ্ঠটান, এটা হচ্ছে কি পৃষ্ঠটান বোঝাচ্ছে। আর ম এখানে যেটা আছে মহাকর্ষীয় প্রাবল্য, ম হচ্ছে এখানে মহাকর্ষীয় প্রাবল্য। সো এগুলো একটু মনে রাখবা, অবজেক্টিভের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো দেখে দেখো না। এখানে কিন্তু আসে কিভাবে তোমরা জানো, নিচের কোনটি ভেক্টর রাশি, দেখবা সবগুলো স্কেলার রাশি দিয়ে একটা ভেক্টর রাশি দিয়ে দিছে, ঠিক আছে? তো এই অংশটুকু একটু মনে রাখবা, এই অংশটুকু একটু মনে রাখবা এমসিকিউ এর জন্য। আবার বলছি এই অংশগুলো একটু মনে রাখবা হচ্ছে শুধুমাত্র এমসিকিউ এর জন্য। সো তাড়াতাড়ি তুলে ফেলো, আমি মুছে দেবো কারণ এত সময় নেই আমাদের। সো একটু মুছে ফেলতেছি আমি। এইগুলো হচ্ছে আমাদের ভেক্টর রাশি। এখন স্কেলার রাশিটার জন্য দেখো, আমি স্কেলার রাশির জন্য যেটা দিচ্ছি সেটা, তো স্কেলার রাশিটা আমরা এখন বের করে ফেলবো। তো স্কেলার রাশিটা যেটা ছিল দেখো, এন্ড স্কেলার রাশিটা একটু মজার আছে, আরেকটু মজার, সেটা হচ্ছে দেখো দুদু দুদু তাপ শক্তি, দুদু তাপ শক্তি, দেখো দুদু তাপ শক্তি ঘন চা তাপ শক্তি ঘন চা কাপে বসালো, তাপ শক্তি ঘন চা কাপে বসালো,
এই যে দেখো এইটাও কিন্তু স্কেলার, এগুলো স্কেলার রাশি, এর আগেরটা ছিল ভেক্টর রাশি, এগুলো হচ্ছে স্কেলার রাশি, এগুলো মনে রাখার নিয়ম। তো দুদু মানে কি এখানে দেখো দূরত্ব দ্রুতি, দুদু হচ্ছে এখানে বোঝাচ্ছে হচ্ছে কোনটা দূরত্ব, দূরত্ব আর কি দূরত্ব আর হচ্ছে দ্রুতি, দুদু হচ্ছে দূরত্ব আর কি বোঝাচ্ছে দ্রুতি বোঝাচ্ছে, দূরত্ব আর দ্রুতি। আর তাপ শক্তি এখানে দেখো, তো তাপ শক্তি মানে যেটা বোঝাচ্ছে তাপমাত্রা, এক হচ্ছে এখানে বোঝাচ্ছে হচ্ছে তাপমাত্রা আর একটা হচ্ছে তাপ, অর্থাৎ তাপ এবং তাপমাত্রা দুইটাই হচ্ছে কি আমার এখানে, দুইটাই হচ্ছে মানে কি স্কেলার রাশি। শক্তি আমরা তো জানি শক্তি সকল প্রকার শক্তি স্কেলার রাশি, সকল প্রকার শক্তি কি স্কেলার রাশি। ঘনচ্ছা ঘনত্ব, ঘন হচ্ছে কি ঘনত্ব বোঝাচ্ছি, ঘন হচ্ছে কি ঘনত্ব বোঝাচ্ছে। আচ্ছা তারপর দেখো চা, চা মানে হচ্ছে কি চাপ, চা হচ্ছে এখানে চাপ। কাতে বি কাজ, কাতে কি কতে, এই যে কাপ, কাতে কাপ আর পতে কি পতে, তো আমরা বলে ফেলছি চাপ প্রেসার। আচ্ছা তারপর এখানে দেখো এই ব, এখানে বর, আচ্ছা ভর আলো সেটা বটা আসলে রিপ্রেজেন্ট করছে ভরকে, বর। আর এখানে দেখো যন্ত্র এখানে যেটা আছে সময়, সতে সময়, আর লতে হচ্ছে কি দৈর্ঘ্য, লতে আমরা কি লেন্থ, লতে হচ্ছে কি লেন্থ। সো দেখো এই যে অংশগুলো এগুলো হচ্ছে স্কেলার রাশি, সবগুলো হচ্ছে কি স্কেলার রাশি। তো আমি এখানে বলে দিচ্ছি আবার যে তোমাদের এখানে কি আছে দুদু তাপ শক্তির ঘনচা চাপে বসানো, যদি এটা যেমনই হোক তোমার জাস্ট মনে রাখাটা আর কিছু না, জাস্ট একটা মনে রাখা, তাহলে কি পাচ্ছি দুদু তাপ শক্তির ঘনচা কাপে বসানো। যাই হোক দুদু হচ্ছে দূরত্ব, দ্রুতি, তাপ শক্তি তাপ দ্বারা বোঝাচ্ছে এখানে তাপমাত্রা বা তাপ, শক্তি হচ্ছে একটা আলাদা, ঘন হচ্ছে ঘনত্ব, ঘনত্বকে ঘনত্ব, চা হচ্ছে চাপ, কাতে কাজ, আর ব হতে ভর বোঝাচ্ছি, যন্ত্র এখানে শতে বোঝাচ্ছে কি সময়, আর লতে বোঝাচ্ছে লেন্থ বা দৈর্ঘ্য। এই প্রত্যেকটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। এখন এইখানে যেটা আসে দেখা যায় কি তিনটা স্কেলার বা চারটা স্কেলার দিয়ে বলে নিচের কোনটি ভেক্টর রাশি, বা নিচের কোনটি তিনটা ভেক্টর রাশি বা চারটা ভেক্টর রাশি দিয়ে বলে নিচের কোনটা স্কেলার রাশি। সো এই ধরনের কোনো প্রশ্ন যদি থাকে, সো আমাদের কিন্তু এই ছন্দটা যদি মনে রাখতে পারো, এই ছন্দের মাধ্যমে কিন্তু আমরা মনে রাখতে পারবো, এই ছন্দগুলো মনে রাখলে তোমাদের স্কেলার রাশি ভেক্টর রাশির মধ্যে কোনো ভুল হবে না, সবগুলো ওকে হয়ে যাবে। সবাই কি বুঝতে পারছো ভাইয়া? লেখাগুলো ঝাপসা, আচ্ছা আমি বলে দিচ্ছি। তারপর দুধ হচ্ছে এখানে দূরত্ব দ্রুতি, তাপ হচ্ছে তাপমাত্রা, তাপ বোঝাচ্ছে, শক্তি হচ্ছে শক্তি, ঘনত্ব, চা চাপ, কাপে কাজ, এখানে কাপের শুধুমাত্র প্রথম অংশ কাজ, আর এখানে বসানো হচ্ছে ভর, আর সময়, আর লত হচ্ছে লেন্থ। এইগুলো হচ্ছে আমার স্কেলার রাশিগুলো। ভেক্টর রাশি স্কেলার রাশিগুলোকে আমরা এইভাবে মনে রাখবো, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, তোমরা যারা মনে করো মনে হচ্ছে যে বুঝতে পারছো না তাদের জন্য। আচ্ছা সো এটা গেল। এখন দেখি আমরা, এখন হচ্ছে আমরা ভেক্টরের প্রকারভেদটা একটু দেখি, ভেক্টরের প্রকারভেদ। সো ভেক্টরের এত প্রকারভেদ মনে রাখার জন্য আমাদের এত কিছু সম্ভব না, জাস্ট আমি এখানে কতগুলি ভেক্টর দেখো বিশেষ ভেক্টর লিখে রেখেছি। আর বিশেষ ভেক্টরের মধ্যে প্রথমে আছে সঠিক ভেক্টর, প্রথমে আছে কি সঠিক ভেক্টর। তো সঠিক ভেক্টরটা আসলে কি, যে ভেক্টরের মান হচ্ছে অশূন্য, যে জাস্ট কথাটা মনে রাখতে হবে, তোমার কিন্তু এত কিছু দরকার নাই, জাস্ট আজকে কি বললাম একটা কনসেপ্ট দেবো জাস্ট, তাই না? সো এইটুকু কনসেপ্ট ধারণা অর্জন করো যে এখানে কি বোঝাচ্ছে আমরা। সঠিক ভেক্টর হচ্ছে কি, দেখো অনেকগুলো ভেক্টর লিখছি, সঠিক ভেক্টর, নাল ভেক্টর, স্বাধীন ভেক্টর, সমান ভেক্টর, ঋণাত্মক বা বিপরীত ভেক্টর, দগ্ধি ভেক্টর, সমরেখ, সমতলীয় ভেক্টর, সদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর, বিপরীত ভেক্টর, একক ভেক্টর, অবস্থান ভেক্টর, সরণ ভেক্টর, আর হচ্ছে আয়তন ভেক্টর। এই সবগুলো হচ্ছে একটা ভেক্টর। এখন আমাদের যেটা করতে হবে, এই সবগুলো ভেক্টর শর্টকাট মনে রাখতে হবে। যেমন স্বাধীন ভেক্টর মান কি, স্বাধীন ভেক্টর কি, স্বাধীন ভেক্টর মান শূন্য নয়, মনে রাখবো মান হচ্ছে শূন্য নয়, মানে হচ্ছে শূন্য ব্যতীত যে কোনো কিছু মান থাকলে সেটা স্বাধীন ভেক্টর। মানে যত প্রকার ভেক্টর আছে, নাল ভেক্টর ব্যতীত সকল প্রকার ভেক্টর হচ্ছে সঠিক ভেক্টর। যে ভেক্টর মান আছে তার সবাই হচ্ছে কি, এখন আমরা জানি একমাত্র এমন একটা ভেক্টর আছে যার কোনো মান নেই, মানে মান নেই, সেটা হচ্ছে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। তার মানে শূন্য ভেক্টর ব্যতীত সকল ভেক্টর হচ্ছে কি স্বাধীন ভেক্টর, সঠিক ভেক্টর, ঠিক আছে? এটা মাথায় রাখবো। আচ্ছা তারপরে আছে দেখো, তার শূন্য নয়, তারপর হচ্ছে কি নাল ভেক্টর। নাল ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান কি শূন্য, যে ভেক্টরের মান হচ্ছে শূন্য, ঠিক আছে? এই নাল ভেক্টরটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্ব দিয়ে পড়বা। নাল ভেক্টরটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট, নাল ভেক্টর মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি, এটার কোনো মান নেই, এর কোনো দিক নেই, কি নাই, এর কোনো মান নেই। দেখো এক হচ্ছে মান হচ্ছে শূন্য, আর দিক হচ্ছে দিকবিহীন। এটা কি দিকবিহীন, মনে রাখবে এটা হচ্ছে কি দিকবিহীন। আচ্ছা মান নেই আর হচ্ছে দিকবিহীন, অর্থাৎ এটার কোনো মানও থাকবে না, কোনো দিকেও থাকবে না। তবে এই ভেক্টরটা কিভাবে পাওয়া যায়, সমজাতীয় দুইটা ভেক্টরের বিয়োগফল থেকে পাওয়া যায়। সমজাতীয় একই দিকে ক্রিয়াশীল দুইটা ভেক্টরের যোগফল, অথবা বিপরীত দিকে ক্রিয়ারত দুইটা সমজাতীয় ভেক্টরের সমান এবং সমজাতীয় ভেক্টরের যোগফল। বিপরীত দিকে গতিশীল দুইটা ভেক্টরের যোগফল যদি তারা বিপরীত দিকে থাকে সমান দুইটা ভেক্টরের, আর যদি একই দিকে ক্রিয়াশীল থাকে তাহলে একই দিকে ক্রিয়াশীল দুইটা ভেক্টরের কি
বিগফল। এইভাবে আমরা নাল ভেক্টরটা পেয়ে যাব। আচ্ছা, সো তারপর দেখো এখানে আমরা যেটা পাচ্ছি স্বাধীন ভেক্টর। তো স্বাধীন ভেক্টর হচ্ছে যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট না। জাস্ট একটা কথা মনে রাখবো, যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট না। আগে ভেক্টরের সাইনটা দেখাচ্ছি আমি। এই হচ্ছে একটা ভেক্টর, একটা হচ্ছে ভেক্টরের সাইন, ঠিক আছে? এখন এটাকে বলি আমরা পাদবিন্দু, আর এটাকে বলি আমরা শীর্ষবিন্দু। এটা হচ্ছে কি ও মিন অরিজিন, যেটা পাদবিন্দু মিন করছে, আর এটা হচ্ছে কি শীর্ষবিন্দু। এ হচ্ছে এখানে শীর্ষবিন্দু। যদি কোনো ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট না থাকে তাহলে সেটা হবে কি আমার, সেটাই হবে আমার কি হবে, স্বাধীন ভেক্টর। ইচ্ছা মতো পাদবিন্দু থাকবে, ইচ্ছে মতো পাদবিন্দু থাকলে সেটা হচ্ছে স্বাধীন ভেক্টর। আচ্ছা, তো এইটুকু মনে রাখবা। তারপর হচ্ছে আছে আমাদের সমান ভেক্টর। সমান ভেক্টর বলতে কি বুঝি আমরা, মানে হচ্ছে দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়াশীল থাকলে, দেখো দুইটা ভেক্টর মানে একই জাতীয় দুইটা সমান মানের ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল থাকে তাহলে ওই ভেক্টরকে বলবো আমরা সমান ভেক্টর, ঠিক আছে? সমান ভেক্টর মানে হচ্ছে একই দিকে, দেখো দুইটা ভেক্টর সমান, দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল থাকে তখন দুইটাই বলবো সমজাতীয় সমান মানের ভেক্টর দুইটা একই দিকে ক্রিয়াশীল থাকলে তাদেরকে বলা হয় সমান ভেক্টর। আর সমান ভেক্টর লব্ধি বিগফল সর্বদাই শূন্য, মনে রাখবা। সমান ভেক্টরের বিগফল শূন্য। ধরো এটা a আর এটা যদি b হয় তাহলে a এবং b সমান ভেক্টরের লব্ধি কি হবে, সর্বদাই সমান ভেক্টরের বিগফল শূন্য, মনে রাখবা। সমান ভেক্টরের বিগফল কি হবে, শূন্য। a - b সমান কত হবে, 0 হয়ে যাবে, অলওয়েজ 0 হবে। তারপরে আসি আমরা ঋণাত্মক বিপরীত ভেক্টর। দেখো ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। তো ঋণাত্মক বা বিপরীত ভেক্টরটা কি, সেটা হচ্ছে এমন দুটো ভেক্টর যে ভেক্টর কি হবে, যে ভেক্টরটা হবে হচ্ছে আমার সরাসরি, মনে রাখবা, সমজাতীয় দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়াশীল থাকে তখন বলবো আমরা ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর। তারপর আছে সমারেখ ভেক্টর। আমি জাস্ট বলে যাচ্ছি, সমারেখ ভেক্টর হচ্ছে একই দিকে যদি ক্রিয়াশীল থাকে, একই রেখা বরাবর বা একই তলে কতগুলি ভেক্টর অবস্থান করলে, সমান্তরালে কতগুলি ভেক্টর অবস্থান করলে সেটাকে বলি আমরা সমারেখ ভেক্টর। আর সদৃশ আর সমতলীয় ভেক্টর হচ্ছে যদি কতগুলি ভেক্টর একটা তলের মধ্যে থাকে। একটা তল মানে কি, ধরো এটা মানে হচ্ছে একটা চতুর্ভুজ বা একটা ত্রিভুজ ইত্যাদির মধ্যে তল মানে যার ক্ষেত্রফল আছে, তল হচ্ছে যার ক্ষেত্রফল আছে, এমন এমন কিছুর মধ্যে যদি থাকে সেটাকে বলবো আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে সমতলীয় ভেক্টর। আর সদৃশ ভেক্টর, এখন এইগুলো যদি আমি ব্যাখ্যা করতে চাই অনেক সময়ের প্রয়োজন, তো আমি এটা বলবো তোমাদের, জাস্ট এইগুলো তোমরা যে কাজটা করবা নিজেরা একটু আয়ত্ত করবা, ঠিক আছে? নিজের আয়ত্ত করে রাখবা। সো এইগুলো বোঝানোর আমার এত সময় নেই, তোমাদের যেটা বোঝাবো মেইন টপিকস বাকি রয়ে গেছে। দেখো আমি জাস্ট নামগুলো লিখে দিয়েছিলাম নামগুলি মনে রাখার জন্য, আর কিছু না। একক ভেক্টর হচ্ছে যার মান হচ্ছে 1 একক। এখন আমরা যে কাজগুলি করব সেটা হচ্ছে ম্যাথের অংশ হচ্ছে আমাদের তিনটা। আমরা কি জানি এখানে দেখো ভেক্টর যোজনের সূত্রসমূহ। তো ভেক্টর যোজনের সূত্রগুলি কয়টা সূত্র আছে আমরা জানি, 5টা সূত্র আছে। তো 5টা সূত্রের শুধু নামটা মনে রাখবা, শুধু 5টা সূত্রের নাম মনে রাখবে। এর মধ্যে আমরা দুইটা সূত্র পড়বো, সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। তোমাদের সকল প্রকার এক্সামের জন্য সামান্তরিক সূত্রটা, শুধুমাত্র সামান্তরিক সূত্র। আরেকটা হচ্ছে কি, বা আরেকটা হচ্ছে তোমার উপাংশ সূত্র, বিভাজন সূত্র, উপাংশ বা বিভাজন, ভেক্টর বিভাজন সূত্র। এই দুটো ভেক্টর বিভাজন, ভেক্টর বিভাজন সূত্র। সো আমরা এই দুইটা পড়বো আছে, ঠিক আছে? এই দুইটাই শুধুমাত্র পড়বো। তো এইখান থেকে এই দুইটা যদি পড়ি তাহলে সামান্তরিক সূত্রটা শর্টলি মনে রাখবা। আজকে যেহেতু আমি তোমাদের কনসেপচুয়াল ক্লাস নিচ্ছি, তাহলে দেখো যে সামান্তরিক সূত্র হচ্ছে দুইটা ভেক্টর যদি দুইটা সামান্তরিকের কোন সামান্তরিকের দুইটি বাহু যদি দুইটি ভেক্টর রাশি নির্দেশ কর্ণ সংকেত থেকে অঙ্কিত কর্ণটা কি হবে, ওই এবং দিক নির্দেশ করবে। তাহলে এই হচ্ছে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, এদের সামান্তরিককে যদি আঁকি তাহলে এরকম হবে। এই সামান্তরিক আঁকলে বাহু দুটার ছেদবিন্দু কোথায়, এটাই। এই ছেদবিন্দু দেখে অঙ্কিত কর্ণই হচ্ছে লব্ধি দুইটা a এবং b ভেক্টরের দুইটা কি হবে, a এবং b ভেক্টর দুইটা, এই দুইটার লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। তাহলে লব্ধির মান c, এই c টা হবে কি a প্লাস b, সরাসরি মনে রাখবা, এইটুকু মনে রাখবা। তাহলে এই দুইটা ভেক্টর লব্ধি হবে এটা, এবং তা হবে কি a প্লাস b সমান, ঠিক আছে? যদিও এটা আমরা আগের কনসেপ্ট ছিল এখানে, আমি সেটা বোঝাই না। এখন এইখান থেকে আমাদের যেগুলো দরকার, বিশেষভাবে দরকার, এখান থেকে দুইটা ভেক্টর যে লব্ধিটা পাবা, সেই লব্ধিটাকে আমরা c সমান যেটা পাবো সেটা হচ্ছে মনে রাখবা সরাসরি যে a স্কয়ার প্লাস হচ্ছে, এখানে দেখো মধ্যবর্তী কোণ কত আছে, আলফা। যদি মধ্যবর্তী কোণ এখানে আলফা থাকে তাহলে a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার প্লাস হচ্ছে 2ab cos 2ab cos আলফা, লব্ধি নির্ণয়। সমান্তরাল দুইটা সামান্তরিক সূত্রের সাহায্যে তুমি দুইটা ভেক্টর লব্ধি বের করবে কিভাবে, এরকম ভাবে, ঠিক আছে? দুইটা ভেক্টর লব্ধি বের করতে হবে এভাবে। সেই ক্ষেত্রে যে আলফাটা দিয়ে যে a এবং b দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, a এবং b দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে কেন আমার এটা। সো এখন এই ক্ষেত্রে তোমার দেখো
আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে লব্ধি পাচ্ছি এটা। এখন এইটা আমার না, সামুদ্রিক সূত্রটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র, যে সূত্র থেকে তুমি এমসিকিউ এবং সৃজনশীল দুইটাই অ্যানসার করতে পারবা। সো দুইটাই আমরা একটু দেখে ফেলি এখানে। এই হচ্ছে লব্ধি, তাহলে দুইটা ভেক্টরের লব্ধি নিয়ে দেখো, দুটি ভেক্টরের লব্ধি, দুটি ভেক্টরের লব্ধি কত পাচ্ছি আমরা, দুটি ভেক্টরের লব্ধি পাচ্ছি এখানে দেখো, লব্ধি হচ্ছে c সমান এটা পাচ্ছি। এখন লব্ধি এটা, তাহলে দিক কি পাবা, লব্ধি আর এখন যেটা দিক পাবা, এখান থেকে যে দিক নির্ণয় করবা, দিক নির্ণয় সমানে রাখবা, দিক নির্ণয় সমান যেটা মনে রাখবা সেটা হচ্ছে দিক হচ্ছে তোমার থিটা ইজ ইকুয়াল টু সাধারণত থিটা, আর থিটা হচ্ছে দেখো ধরে নিচ্ছি এই ভি ভেক্টর সাথে থিটাটা, তাহলে মনে রাখবা এইরকম ভাবে। কিভাবে মনে রাখবা দেখো, tan ইনভার্স 1, দিক নির্ণয় সমান tan ইনভার্স 1, যে ভেক্টরের সাথে উৎপন্ন হয়েছে সেই ভেক্টরটা মুক্ত, সেই ভেক্টরের মান, প্লাস হচ্ছে যে ভেক্টরের সাথে কোন উৎপন্ন হয়েছে, লব্ধি যার সাথে আছে সে হচ্ছে মুক্ত, যে ভেক্টরের সাথে নাই তার লম্বাংশ, তার লম্বাংশ মানে কি, যদি এটা লম্ব দিকে আমি ধরি তাহলে লম্ব দিকের মান কি আসবে, a কি আসবে, a sin থিটা, আমরা কি জানি পাবো কি আমরা এখান থেকে a sin আলফা। এই ভেক্টরের দেখো লম্বাংশ এই বরাবর যদি সমকোণ চিন্তা করি তাহলে এটা আসবে কত, a sin আলফা, আর এটা অনুভূমিক বরাবর ধরলে এই ভেক্টরটার অনুভূমিক মানে উল্লম্ব অংশ কত হবে, a sin আলফা, আর অনুভূমিক অংশ হবে কত, a cos আলফা। ঠিক আছে, তাহলে এখানে সরাসরি বসবে হচ্ছে উল্লম্ব অংশ ডিভাইডেড বাই হচ্ছে অনুভূমিক অংশ। এটা কিন্তু জাস্ট মনে রাখার জন্য বলছি আমি। তাহলে কি আসবে এখানে, a sin আলফা ডিভাইডেড বাই হচ্ছে a cos আলফা। তো এই হচ্ছে আমাদের দিক নির্ণয় সূত্র। তাহলে একটা ভেক্টর কত কোণে ক্রিয়াশীল আছে একটা ভেক্টরের সাথে, তার অংশের সাথে, সেটা বের করে ফেলতে পারবো, প্লাস হচ্ছে ওই ভেক্টর লব্ধি কত সেটা আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো। এখন এই সামুদ্রিক সূত্র থেকে আমরা কয়েকটা বিশেষ ফ্যাক্ট জানি, যে ফ্যাক্টগুলি পরীক্ষার মধ্যে আমাদের বেশি এসে থাকে। সবাই কি বুঝতে পারছো আজকে সেগুলোর জন্য? আচ্ছা, এখন দেখো এইখান থেকে দুইটা সূত্র তো পেলাম, এই দুটো সূত্র থেকে আমরা যেটা পাবো মানে স্পেশাল কেস, সামুদ্রিক সূত্রের বিশেষ ক্ষেত্রগুলি কি, শর্তগুলি দেখো। শর্ত মানে হচ্ছে আমরা যেটা পেয়েছিলাম, দুইটা ভেক্টর a এবং b যদি দুইটা ভেক্টর হয়, a এবং b দুইটা ভেক্টর হলে এবং তাদের মধ্যবর্তী কোণ কি ছিল, আলফা, তাদের মধ্যবর্তী কোণ ছিল কি আলফা, a এবং b দুইটা ভেক্টর আর তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, যদি আলফা কোণ হয় তাহলে সামুদ্রিক সূত্রের বিশেষ লব্ধি কত পেয়েছিলাম আমরা, লব্ধি পেয়েছিলাম c সমান, যেটা লব্ধিকে তোমরা আচ্ছা এরকম ভাবে আমরা p না এটা না ধরে আমরা যদি p q ধরি, ধরো একটা ভেক্টর হচ্ছে p আর একটা ভেক্টর হচ্ছে q, আর তাদের লব্ধিটা কত আছে, তাদের দুইটা লব্ধি, এই দুইটা লব্ধি মিলে পাবো কি r, এটা হচ্ছে তাদের লব্ধি, এটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর, তাহলে p ভেক্টর q ভেক্টর লব্ধি হচ্ছে r ভেক্টর, আর তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে এটা। তাহলে আমরা কিভাবে বোঝাচ্ছি দেখো, এই তাহলে এই হচ্ছে p ভেক্টর, এই হচ্ছে q ভেক্টর, আর হচ্ছে তোমার আলফা, এবং এদের মধ্যবর্তী যে লব্ধিটা তৈরি হবে সেটা কি r, এটা মনে রাখবে এইটুকু জাস্ট। এখন যদি এরকম হয় তাহলে প্রথম শর্ত হচ্ছে দেখো আলফার মান যদি আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, তাহলে আমার লব্ধি সূত্র আমরা কিছুক্ষণ আগে পেয়েছিলাম, এখান থেকে লিখতে পারি দেখো p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা, 2pq cos আলফা। এখন আলফা মান যেহেতু 0 ডিগ্রি, তোমরা জানো যে cos আলফা মানে হচ্ছে cos 0 ডিগ্রি মান কত জানো তোমরা, 1, cos 0 ডিগ্রি মান যদি 1 হয় তাহলে এখান থেকে তুমি পাবো হচ্ছে p প্লাস q, p স্কয়ার প্লাস q স্কয়ার, আর এটুকুর মান যদি এরকম হয় তার মানে কি আসবে 2pq, আর 2pq এর জন্য আসবে কি লিখতে পারো, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার 2ab, তাহলে কি লিখতে পারো p প্লাস q, এরকম লিখতে পারো না তোমরা, p প্লাস q হোল স্কয়ার, তাহলে এখানে আসবে এরকম, তাহলে এটা সমান কি লিখতে পারো p প্লাস q। তাহলে এইটা হচ্ছে একটা শর্ত, যে যদি দুইটা ভেক্টর, এর অর্থ হচ্ছে সমমুখী, এর মানে হচ্ছে কি ভেক্টর দুটো সমমুখী ক্রিয়াশীল হলে, সমমুখী বুঝছো, মানে প্রথম এবং দ্বিতীয় দুইটা ভেক্টর একই কোণে আছে, মানে হচ্ছে p ভেক্টরটা এদিকে গেলে q ভেক্টরটা এদিকে যাচ্ছে, p ভেক্টর এবং q ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল থাকে তখন তাদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি, আর 0 ডিগ্রির জন্য তুমি যেটা পাচ্ছ লব্ধি পাবে হচ্ছে p প্লাস q, আর মানে হচ্ছে দুইটা ভেক্টরের মানের যোগফল হচ্ছে তাদের লব্ধির মান এবং লব্ধির মান নির্দেশ করবে। সবাই কি বুঝতে পারছো যে কখন হবে এটা? তোমরা যদি দেখো যে এইখান থেকে আবার বলছি যে এই যে দুইটা ভেক্টর সামুদ্রিক সূত্র থেকে আমরা মেইন সূত্র পেয়েছি এটা, যে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস হচ্ছে 2pq cos আলফা। এখন তাদের দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। আমি আবারও বলে দিচ্ছি একই দিকে হলে কেন 0 ডিগ্রি হয়, তুমি চিন্তা করো এই ভেক্টরটা এবং এই ভেক্টরটার যদি তাদের মানে একই রকম দেখা যেতে কোনো কোণের পরিবর্তন হচ্ছে, যদি দেখো যে কোণের কিন্তু কোনো পরিবর্তন নাই, যদি দেখো যে ভেক্টরটা আমার এরকম দেখো এইটার একটা কেন 180 ডিগ্রি, এই দুটো কেন 180 ডিগ্রি, এর কারণটা একটু বুঝে নাও। এই ভেক্টরটাকে আমি যদি এইটার মতো করতে চাই তাহলে কত ডিগ্রি কোণে ঘোরাইতে হবে দেখো, একদম এরকম ভাবে ঘুরাই আমার এরকম আনতে হবে, তাহলে কত ডিগ্রি কোণে ঘোরাইতে হচ্ছে 180 ডিগ্রি কোণে। এই জন্য পরস্পর বিপরীতমুখী হলে কত ডিগ্রি 180 ডিগ্রি, কিন্তু সমমুখী হলে তো ঘূর্ণনের প্রয়োজন নাই, ঘূর্ণন কোণ নাই, সমমুখী হলে ঘূর্ণন কোণ নাই, এই ঘূর্ণন কোণ না থাকার কারণে 0 ডিগ্রি হয়ে যাচ্ছে, বুঝছো?
তো এই জন্য বলছি তাহলে আমরা কি পাচ্ছি এখানে প্রথম শর্ত মতে সমমুখী হলে কি হবে লব্ধি আর সমান কি পাচ্ছি আমরা p প্লাস q সরাসরি মনে রাখবা লব্ধি হচ্ছে কত p প্লাস q আচ্ছা দ্বিতীয় সূত্র এখন দ্বিতীয় শর্তে যাব আমরা দ্বিতীয় শর্ত হচ্ছে যদি দেখো যে আলফা ইজ যদি হয়ে যায় আলফা ইজ যদি তোমার 90 ডিগ্রি হয় কি হবে 90 ডিগ্রি হয় তাহলে খুবই ইম্পর্টেন্ট এই কেসগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা এগুলো বেশি আসে তাহলে এরকম যদি হয় তাহলে আমরা এখান থেকে জাস্ট এইটুখানে বসাও cos 90 ডিগ্রি মান কি শূন্য cos 90 ডিগ্রি মান কত জানি শূন্য এটা কিন্তু মেইন ইকুয়েশন এখানে বসাও এটা আমরা পেয়েছি ঠিক আছে এটা তো আমরা পেয়েছি এখন চিন্তা করে রাখো যে এটা হচ্ছে আমার প্রথমটা পেয়েছি এটা হচ্ছে প্রথমটা তাহলে আমরা প্রথম যে শর্ত সেটা লব্ধি পেয়েছি কত p প্লাস q পেয়েছি কখন যখন আলফা মান হচ্ছে 0 ডিগ্রি এই মনে রাখবে এখন দ্বিতীয়টা কি পাচ্ছি দেখো যদি 90 ডিগ্রি গুণে হয় তাহলে এখানে কি আসবে এটা 0 হয়ে যাবে এটা কত হয়ে যাবে 0 তো cos 90 ডিগ্রির মান কত শূন্য তাহলে এই টোটালটা কিন্তু আবার শূন্য হয়ে যাবে এই টোটালটা আমরা শূন্য হয়ে যাচ্ছে যদি শূন্য হয়ে যায় তাহলে লব্ধি কত থাকবে লব্ধি সমান আসবে √p স্কয়ার প্লাস হচ্ছে q স্কয়ার মনে আছে √, তার মানে এর মানে কি সমকোণ তাহলে দুইটা ভেক্টর যদি পরস্পর সমকোণে ক্রিয়াশীল হয় এর অর্থ হচ্ছে কি সমকোণে ক্রিয়াশীল এর অর্থ হচ্ছে কি দুইটা ভেক্টর সমকোণে ক্রিয়াশীল তাহলে ভেক্টর কিভাবে আসে দেখো এই কিভাবে আসে যে p ভেক্টর যদি এদিকে থাকে তাহলে q ভেক্টর আছে কোন দিকে এদিকে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা সমান কত আছে 90 ডিগ্রি বুঝছো এর শর্তটা দ্বারা বোঝাচ্ছে p ভেক্টর এবং q ভেক্টরের সাথে পরস্পর লম্বভাবে অবস্থান করছে এবং তারা তাদের লব্ধি আসছে কত p স্কয়ার প্লাস q স্কয়ার তাদের লব্ধি কত আসছে p স্কয়ার প্লাস q স্কয়ার ঠিক আছে তাহলে আমরা এরকম ভাবে p স্কয়ার প্লাস q স্কয়ার লব্ধিটা বের করব তাহলে দ্বিতীয় শর্ত অনুসারে লব্ধি পেয়েছি কত পেয়েছি p স্কয়ার প্লাস q স্কয়ার p স্কয়ার প্লাস q স্কয়ার কখন পেয়েছি যখন আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি অর্থাৎ দুইটা ভেক্টর যখন পরস্পরের সাথে সমকোণে ক্রিয়াশীল পরস্পরের সমকোণে এই এক দেখো এই হচ্ছে এই মানে হচ্ছে বিষয়টা দেখাতে পাচ্ছি না দেখো ভেক্টর কিভাবে থাকবে সমকোণে থাকবে যদি সমকোণে থাকে তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি আর 90 ডিগ্রির জন্য লব্ধি আসবে হচ্ছে এত মনে রাখবা যে সমকোণে ক্রিয়াশীল দুইটা ভেক্টর লব্ধি নির্ণয় সূত্র মনে আছে আচ্ছা তাহলে এটা গেল দ্বিতীয় শর্ত এখন আমরা তৃতীয় শর্তটা চাই সবগুলো শর্তই গুরুত্বপূর্ণ এখানে এখন তৃতীয় শর্ত হচ্ছে আমার যে আলফার মান যদি আমি 180 ডিগ্রি করে দেই 180 ডিগ্রি করে দেই তাহলে লব্ধি কত আসবে দেখো তাহলে লব্ধিটা আসলে কি এই cos এর উপর নির্ভর করছে cos 180 ডিগ্রি আমরা জানি cos 180 ডিগ্রি মান হচ্ছে -1 cos 180 ডিগ্রি মান কত -1 তো cos 180 ডিগ্রি মান যদি -1 হয় সবাই কমেন্টে জানাও যদি সমস্যা হয় কমেন্টে জানাবা আচ্ছা তাহলে আমি দেখতে পাচ্ছি অলরেডি লিখছে সঞ্জিতা কথা ভেরি গুড आंसर সবার কমেন্ট পড়ার আজকে সময় নেই এত কমেন্ট করতে পারবো না আজকে শুধুমাত্র আমি বুঝাই দেব সবাই একটু পর পর আমি পড়বো আসি তাহলে এই ক্ষেত্রে দেখো আসবে কি আমাদের তাহলে এটা 0 হয়ে যাচ্ছে তাহলে আমার এখানে সূত্রটা কি দাঁড়াচ্ছে এটা হচ্ছে -2pq হয়ে যাবে -2pq কেন হবে কারণ cos আলফা মান কত আসছে এখন আসছে কত -1 এইটুকুর মান আসছে কত -1 তাহলে দেখো এই সূত্রটা আমার যেহেতু এখানে 2pq ছিল এখন এখানে কত আসছে -1 কারণ যে এইটুকুর মান cos আলফার মান কত আসছে -1 কারণ কি আলফা সমান 180 ডিগ্রি তাহলে এই ক্ষেত্রে আসবে এইটা তাহলে আমার এখানে মাইনাস হয়ে যাবে এখানে কি মাইনাস তো যদি মাইনাস হয়ে যায় তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে এখন কি দেখা p - q হোল স্কয়ার মানে কোন সূত্রে পড়ছে বুঝছো p - q হোল স্কয়ার আলফা সমান এত আসছে আর ইজ এত রুট স্কয়ারে কাটাকে আসছে কি p - q ঠিক আছে তাহলে এখান থেকে তুমি তৃতীয় শর্ত অনুসারে পাচ্ছ তৃতীয় শর্ত যেটা পাচ্ছ সেটা হচ্ছে r ইজ হচ্ছে p - q পাচ্ছ কখন পাচ্ছ যখন আলফা ইজ 180 ডিগ্রি এর অর্থ কি এর অর্থ হচ্ছে ভেক্টর দুটো পরস্পর বিপরীতমুখী এর অর্থ হচ্ছে বিপরীতমুখী ভেক্টর দুটো কিভাবে আছে বিপরীতমুখী একে বলি আমরা বিপরীতমুখী সমান্তরাল এটাকে বলবো কি আমরা বিপরীতমুখী সমান্তরালে থাকলে বিপরীতমুখী সমান্তরাল আবার বলছি এটাও কিন্তু বিপরীতমুখী সমান্তরাল আর বিপরীতমুখী সমান্তরাল মানে বোঝাচ্ছে একটা ভেক্টর যাচ্ছে এদিকে আর একটা ভেক্টর আসছে এদিকে তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত 180 ডিগ্রি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত আছে 180 ডিগ্রি হবে ঠিক আছে এটাকে বলি বিপরীতমুখী সমান্তরাল আর এইটা কিন্তু আমার দেখো এইদিকে যেটা যাচ্ছে এইদিকে এইটাকে বলি আমরা সমমুখী সমান্তরাল এটা হচ্ছে কিসের জন্য সমমুখী সমান্তরাল আর এটা হচ্ছে বিপরীতমুখী সমান্তরাল একটা সমমুখী সমান্তরাল আর এটা হচ্ছে বিপরীতমুখী সমান্তরাল তাহলে এইখানে পেয়েছি তবে এই ক্ষেত্রে মনে রাখবো এটাকে আমরা লিখব হচ্ছে মিনিমাম আর এটাকে লিখব হচ্ছে আমরা ম্যাক্সিমাম আমি পরে বুঝাই দিচ্ছি কি লিখতেছি এখন দেখো আরেকটা কেস আমাদের আছে তো আরেকটা কেস হচ্ছে যদি দেখো যে এরকম হয় যে যদি p এবং q দুইটা ভেক্টর সমান হয়ে যায় p এবং q দুইটা ভেক্টর যদি সমান হয়ে যায় তাহলে কি দাঁড়াবে p এবং q দুইটা ভেক্টর যদি সমান হয় তাহলে লব্ধিটা দাঁড়াবে দেখো তাহলে এইখান থেকে যেটা পাচ্ছ সেটা p q দুইটা দেখো r ইজ ইকুয়াল টু আমরা জানি তাহলে p স্কয়ার প্লাস হচ্ছে q স্কয়ার প্লাস হচ্ছে 2pq cos আলফা q cos আলফা
এইখান থেকে যেটা পাবা সেটা হচ্ছে পি স্কয়ার প্লাস 2 পি স্কয়ার cos আলফা। তো এইখান থেকে তোমরা যেটা পাচ্ছ, তুমি স্কয়ার করে দাও, তারপরে কি পাবা r স্কয়ার পাবা। তো r স্কয়ার সমান যদি হয় তাহলে এখান থেকে পাবা পি স্কয়ার প্লাস, দেখ কয়টা পি পাচ্ছ, এই 2 পি স্কয়ার, এটা পাবা 2 পি স্কয়ার প্লাস হচ্ছে 2 পি স্কয়ার cos আলফা। উভয় পক্ষকে বর্গ করে দিয়েছি, কি করছি আমরা বর্গ করে তো বর্গ করে দিলে এখান থেকে পাচ্ছ দেখো। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো তো, এইখান থেকে আমরা কি পাচ্ছি তাহলে এইখান থেকে তুমি যদি বের করতে চাও লব্ধি, তো এখানে পাচ্ছ তুমি দেখতে পাচ্ছ। তাহলে আমরা এখানে লব্ধিটা r এর মান যদি ওইভাবে বের করতে চাই, যে লব্ধি যদি r এর মান বের করতে চাই, আচ্ছা সেক্ষেত্রে না করলে হবে, এটা না করলে হবে, তাহলে লব্ধিটা কত হবে সেটা বের করে ফেলি। তো লব্ধি হবে এখানে কি কমন নিচ্ছি 2 পি স্কয়ার, 2 পি স্কয়ার কমন নিলে তুমি পাচ্ছ 1 প্লাস cos আলফা। 1 প্লাস cos আলফা কিভাবে পেয়েছি দেখো তো, এখানে কিভাবে পেয়েছি দেখো, এখানে পি স্কয়ার প্লাস পি স্কয়ার 2 পি স্কয়ার, আর এখানে আছে তো 2 পি স্কয়ার, 2 পি স্কয়ার কমন নিলে এটা পাচ্ছি আমরা, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে লব্ধিটা হবে কত, এই লব্ধিটা হবে √2p ইনটু হচ্ছে 1 প্লাস cos। তাহলে এইটাকে এভাবে লেখা যায় যে p ইনটু হচ্ছে p ইনটু 2 cos আচ্ছা 2 প্লাস 2 cos আলফা, এটা এভাবে লেখা যায়, এরকম আসবে লব্ধিটা। তবে এটাকে ইম্পর্টেন্ট কেস হচ্ছে আমরা এখান থেকে যেটা বের করব সেটা হচ্ছে, আচ্ছা সবাই একটু কমেন্টে জানাও তো বুঝতে পারছো কিনা। আচ্ছা যদি এরকম হয় দুইটা ভেক্টর সমান হয় তাহলে লব্ধিটা কত পাচ্ছ দেখো তো, লব্ধি কিন্তু এটা আসছে, লব্ধিটা কেন আসছে, p টা তো রুট স্কয়ার কাটা যাবে p এর জন্য, আর এখানে থাকছে কত এত, তাহলে आंसर আসবে এটা। কিন্তু স্পেশাল বিষয়টা হচ্ছে যদি এই ক্ষেত্রে এরকম থাকে তাহলে একটা অ্যাঙ্গেল পাবো তোমরা, ঠিক আছে, এখানে একটা অ্যাঙ্গেল পাওয়া যাবে, দুইটা ভেক্টর এখানে সমান হয়ে গেলে মধ্যবর্তী কোণটা কত হবে সেটা বের করব আমরা একটু। মধ্যবর্তী কোণটা যেটা আসবে সেটা কেমন আসবে একটু দেখেন। এটা কিন্তু তাহলে চতুর্থ কেস যেটা পেয়েছি আমরা, যে চতুর্থ কেস লব্ধি সমান পেয়েছি হচ্ছে আমরা p হচ্ছে √2 প্লাস, অথবা এটা এভাবে লিখতে পারো যে √2 ইনটু 1 প্লাস cos আলফা, 1 প্লাস cos আলফা, এটা হচ্ছে আমাদের লব্ধি। এখন এখান থেকে এটাকে বলে আমরা সর্বোচ্চ ভ্যালু, এটাকে হচ্ছে সর্বনিম্ন ভ্যালু, সর্বনিম্ন এটা সর্বোচ্চ, এটা হচ্ছে সর্বনিম্ন। তো লব্ধির সর্বোচ্চ যদি তোমাকে বলে দেয় তাহলে বুঝবা, অনেক সময় লব্ধির সর্বোচ্চ বলবে, তো লব্ধির সর্বোচ্চ বললে বুঝতে হবে যে মধ্যবর্তী কোণ, যদি ভেক্টর দুইটা সমকোণে থাকে, দুইটা ভেক্টর যদি মানে হচ্ছে একই দিকে সমমুখী সমান্তরাল হয়, একই দিক মানে হচ্ছে সমমুখী সমান্তরাল, আবারও বলছি একই দিক হচ্ছে সমমুখী সমান্তরাল। তো সমমুখী সমান্তরাল হলে লব্ধি হবে সর্বোচ্চ, আর লব্ধির সর্বোচ্চ মান হবে কত p প্লাস q। আর যদি দেখো লব্ধির সর্বনিম্ন মান বলে, লব্ধির সর্বনিম্ন মান হচ্ছে বিপরীতমুখী হলে, বিপরীতমুখী সমান্তরাল, এর মানে হচ্ছে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। আর যখন মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হবে তখন বুঝবা তাদের আসবে কত, যে p - q, এটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান। আর সমকোণী ক্রিয়াশীল যদি বলে তাহলে আসবে লব্ধিটা এটা সমকোণী ক্রিয়াশীল। এখন তোমরা যদি চাও যে এগুলো দিক কিভাবে বের করব, তাহলে দিক বের করাটা কিন্তু খুব কঠিন না। তাহলে দিক যদি বের করতে চাও, দিক নির্ণয় সূত্র আমরা কি জানি, থিটা সমান কি পেয়েছিলাম, tan ইনভার্স, যদি আমি ধরি p এখানে মুক্ত তাহলে কি আসবে, তাহলে q এর লম্ব অংশ কত আছে, q sin আলফা, q এর লম্ব অংশ মানে কত, q sin আলফা, আর q এর অনুভূমিক অংশ কত আসবে, q cos আলফা, ঠিক আছে। তো আমরা এইভাবে বের করে ফেলতে পারবো। সো যদি দুইটা p যদি বলে p এবং q দুইটা ভেক্টর সমান হয়, p q দুইটা ভেক্টর সমান হয়, তাহলে লব্ধির দিক কোনটা হবে, লব্ধির দিক হবে tan ইনভার্স 1, এখান থেকে যেটা পাবো দেখো, তাহলে p sin আলফা, এখানে আসবে p sin আলফা ডিভাইডেড বাই হচ্ছে p ইনটু হচ্ছে p, আচ্ছা এখানে তুমি p প্লাস p cos আলফা, ঠিক আছে, এখান থেকে এটা পাচ্ছি। সো আমি এখানে যেটা পাবো, এখান থেকে আমি পাবো p, যদি এখানে আসে কত p sin আলফা, তাহলে আমি এখানে যেটা পাচ্ছি যে p sin আলফা, আচ্ছা p sin আলফা ডিভাইডেড বাই হচ্ছে দেখো এখানে p কমন নাও, তাহলে পাচ্ছ কত 1 প্লাস cos আলফা, তাহলে দেখা যায় p আর p কি কাটা যাচ্ছে, তাহলে আবার এই आंसरটা আমি এখানে সাজিয়ে লিখছি। তাহলে t এর মানটা থাকছে হচ্ছে tan ইনভার্স 1 ইনটু হচ্ছে দেখো থাকবে sin আলফা ডিভাইডেড বাই কি থাকবে, আমার এখানে নিচে থাকবে হচ্ছে 1 প্লাস cos আলফা, ঠিক আছে। এখন যদি কোণ দেয়া থাকে সেটা হচ্ছে আলাদা বিষয়, যদি কোণ দেয়া থাকে সেটা হচ্ছে আলাদা বিষয়, এখান থেকে তুমি বের করতে পারবা, সো আমি যদি এখান থেকে একটা কাজ করি, এটাকে এই পাশে নিয়ে আসি tan থিটা, মনে রাখবে এটাকে যদি আমি সলিউশন বের করি, এই সলিউশনটা আসবে তোমার দেখা যাবে কি জানো, আলফা বাই 2 আসবে, এই মানটা আসবে হচ্ছে আলফা বাই 2, সবসময় মনে রাখবা এটা যে आंसरটা আসবে সেটা হচ্ছে আলফা বাই, মানে হচ্ছে এখান থেকে থিটা কেটে দিলে ফাইনালি যেটা আসবে সেটা, আমি আবার বলছি এইটা যদি আমি এটাকে এই পাশে নিয়ে আসছি, আর এইটুকু অংশ যদি সমাধান করতে যাই তাহলে আসবে হচ্ছে tan আলফা বাই 2। আবার বলছি এইটুকু অংশের সমাধান হচ্ছে, আমি দেখাইনি কারণ আজকে এত সমাধান দেখানোর আমার সময় নেই,
তোমাদের সময় হবে না। সো এইটুকু মনে রাখবে, এইটুকু সমাধান হচ্ছে tan ইনভার্স এখানে নিয়ে আসছি, আর এইটুকু সমাধান করলে পাওয়া যায় tan হাফ tan আলফা এত, তাহলে tan আর tan কাটা, তাহলে থিটার মান কত পাচ্ছ আলফা বাই 2। এই ক্ষেত্রে মনে রাখবে এই ক্ষেত্রে আসবে হচ্ছে আলফা বাই 2। তার মানে সমমুখী দুইটা ভেক্টর যদি থাকে সমান সমান দুইটা ভেক্টর লব্ধি কি করবে, তাদের মধ্যবর্তী কোণ বরাবর তাদের সমদ্বিখণ্ডক বরাবর ক্রিয়া করবে। সমান সমান ভেক্টর দ্বয়ের লব্ধি তাদের কি কোন দিকে ক্রিয়া করবে, আবার বলছি সমান সমান ভেক্টর দ্বয়ের লব্ধি সর্বদা ক্রিয়া করে কোন দিকে, ক্রিয়া করবে হচ্ছে তাদের সমদ্বিখণ্ডক বরাবর, সমদ্বিখণ্ডক বরাবর। তার মানে এখানে বলছি, আমি লিখে দিচ্ছি এখানে, তোমাদের তো এইটুকু মনে রাখতে হবে যে সমান সমান ভেক্টরের সমান 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 ভেক্টরের লব্ধি সমান সমান ভেক্টরের লব্ধি ভেক্টর, দুটি সমান সমান ভেক্টর, দেখো দুটি সমান সমান ভেক্টরের লব্ধি ভেক্টর তাদের যে কোনটার সাথে, আচ্ছা লব্ধি ভেক্টর সমদ্বিখণ্ডক বরাবর ক্রিয়াশীল থাকবে। লব্ধি ভেক্টর কোন দিকে ক্রিয়াশীল থাকবে, সমদ্বিখণ্ডক, লব্ধি ভেক্টর সমদ্বিখণ্ডক বরাবর ক্রিয়াশীল থাকবে। সো মনে রাখবে, এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে দুটি সমান সমান ভেক্টরের লব্ধি ভেক্টর সমদ্বিখণ্ডক বরাবর ক্রিয়াশীল থাকবে, মানে সমান দুইটা, যেমন ধরো পি দুইটা, একটা ভেক্টর 40 আর একটা ভেক্টর 40 নিউটন, দুইটা বল যদি 40 এবং 40 নিউটন হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ হবে কি, ভেক্টর দুইটা যত কোণে ক্রিয়াশীল তার অর্ধেক কোণে। যদি 30 ডিগ্রি কোণে দুইটার মধ্যবর্তী কোণ হয় 30 ডিগ্রি, তাহলে তাদের লব্ধিটা থাকবে হচ্ছে 15 ডিগ্রি কোণে। যদি তারা পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয় লব্ধি হবে কত ডিগ্রি, 30 ডিগ্রি, সবসময় কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। সবাই কি বুঝছো, সবাই কি বুঝতে পারছো, সবাই একটু কমেন্টে জানিয়ে দাও সবাই কি বুঝতে পারছো কিনা একটু। সো সবাই একটু কমেন্টে জানিয়ে দাও সবাই কি বুঝতে পারছো কিনা। তোমরা এখন এই সংখ্যাটা অনেক কমে গেছে, অথচ আমাদের এত বিশাল ক্লাস, এটা এত বিশাল টপিকস, যে এখন আমাদের অনেক কিছু বাকি, কেন। সো যাই হোক, দেখো আমরা এখানে এখন যেটা করবো, এই সামান্তরিক সূত্র শেষ, এখন উপাংশ সূত্রে গেতে যাবো, ভেক্টর বিভাজন। এখন যা হচ্ছে আমরা ভেক্টর বিভাজনে। তো ভেক্টর বিভাজনের ক্ষেত্রে মনে রাখবা ভেক্টর বিভাজনটা আসলে কি। তো মনে রাখবা ভেক্টর বিভাজনটা হচ্ছে যখন একটা ভেক্টর থাকবে, ধরো এটা হচ্ছে আর ভেক্টর, একটা আর ভেক্টর। তো ভেক্টর বিভাজন বলতে বুঝি কোনো একটা ভেক্টর একাধিক অংশে ভাগ হয়ে গেলে সেটাকে বলি আমরা ভেক্টর বিভাজন। একটা ভেক্টরকে যদি একাধিক অংশে ভাগ করা যায় তখন এটাকে বলি আমরা ভেক্টর বিভাজন। তখন ওই অংশগুলিকে বলি আমরা উপাংশ, ভেক্টরের ওই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলিকে বলি আমরা উপাংশ। যেমন ধরো আমরা এইখানে যদি বলি, আবার এই সূত্রটা ইম্পর্টেন্ট, আমাদের দুইটা সূত্র সর্বোচ্চ পরিমাণ ব্যবহার হবে, একটা হচ্ছে উপাংশ সূত্র, আরেকটা হচ্ছে কি সামান্তরিক সূত্র, এই দুইটা। এখন দেখো এটা হচ্ছে আমাদের মূল ভেক্টর। এখন এই ভেক্টরটা দুইটা অংশে ক্রিয়াশীল, এই ধরো এইদিকে আছে আর ধরো এইদিকে আছে, দেখো চিন্তা করো, তাহলে এই ভেক্টরটা পি আর এই ভেক্টরটা হচ্ছে কিউ। এখন যদি এটাকে সামান্তরিক সূত্রের সাথে তুলনা করো তাহলে দেখো মূল ভেক্টর হচ্ছে এটা, মূল ভেক্টর হচ্ছে আমার এটা, আর এই ভেক্টরটা পি এবং কিউ দুইটা অংশে ভাগ হয়ে গেছে। আমি আবারও বলছি, আর ভেক্টরটা পি এবং কিউ দুইটা ভেক্টরে ভাগ হয়ে গেছে। সেই ক্ষেত্রে দেখা যায় আর ভেক্টরটা এই ভেক্টরের সাথে আলফা গুণ উৎপন্ন করেছে আর কিউ ভেক্টরের সাথে বিটা গুণ উৎপন্ন করেছে, বিটা গুণ। তাহলে এটা যদি আমি সামান্তরিক সূত্র অঙ্কন করি, দেখো তাহলে দেখা যাবে কি সামান্তরিক সূত্র যদি তুমি অঙ্কন করো তাহলে দেখা যাচ্ছে কি, এই যে দেখো এইখানে গেল, তাহলে এখানে মনে করো এই যে ভেক্টর দেখো এটা কিন্তু একান্তর কোণ, এই বাহু সামান্তরিকের দুই বাহু হচ্ছে পরস্পর সমান্তরাল। তো সমান্তরাল যদি হয় তাহলে দেখো এই বাহু সমান্তরাল, এই বাহু সমান্তরাল, তাহলে এই কোণটা কি হবে, এই কোণ সমান্তরাল দুইটা বাহুকে যদি এই কোণটা কর্ণ যদি ছেদ করে সমান্তরাল একটা দুইটা সরলরেখাকে তৃতীয় কোণ সরলরেখা ছেদ করলে তাদের একান্তর কোণ দ্বয় সমান হয়। এই জন্য দেখা যাবে এই কোণ হয়ে যাবে বিটা আর এই কোণটা হয়ে যাবে কি আলফা। যাই হোক এত কিছু বোঝার দরকার নাই, আমি শুধুমাত্র বলবো দুইটা ভেক্টর যদি সূক্ষ্মকোণে বিভক্ত হয়, ভেক্টর বিভাজন সূত্র অনুসারে দুইটা ভেক্টর যদি সূক্ষ্মকোণ বা স্থূলকোণে বিভাজিত হয়, আবার বলছি সূক্ষ্মকোণ বা স্থূলকোণে বিভাজিত হয়, দুইটা ভেক্টর যদি সূক্ষ্মকোণ বা স্থূলকোণে বিভাজিত হয় তাহলে তুমি লব্ধিটা যে, তাহলে তাদের যে মানগুলি পাবা তুমি, তাহলে এই ভেক্টরের উপাংশটা পাবা। মানে হচ্ছে এই ভেক্টরের একটা অংশ চলে গেছে এইদিকে আর একটা অংশ চলে গেছে এইদিকে, তাহলে এইটার সাথে কতটুকু আছে তাহলে যদি বের করো তাহলে পি ভেক্টর মান হবে এখান থেকে, মনে রাখবা পি ভেক্টর মান কতটুকু আসবে, তাহলে পি ভেক্টর মান আমরা কতটুকু পাবো এখান থেকে, তাহলে দেখা যাবে আর সাইন এখান থেকে আসে কোনটা দেখো তো, তাহলে আর সাইন বিটা যদি হয়, আর সাইন বিটা সমান হয়ে যাবে, তাহলে এখান থেকে তুমি পাবো হচ্ছে সাইন কি পাবো আলফা প্লাস বিটা। তোমরা কি বুঝছো? এটা কিন্তু দেখো সবাই বুঝছো কিনা একটু আমাকে জানাও। এইখানে সরাসরি এখানে সূত্র বসাতে হবে, কারণ আমাদের আগেই বলছি আমি যে এখান থেকে আমরা কি পারবো না, আমরা এখান থেকে পারবো না হচ্ছে ওই রকম ভাবে থিওরি প্রমাণ করতে পারবো না। জাস্ট মনে রাখবা
যে আমি যখন পি ভেক্টর বের করতেছি, পি ভেক্টর বের করতে গেলে এই কোণটা ব্যবহার করছি বিটা কোণ, তাহলে আর সাইন বিটা এইখান থেকে দুটো উপাংশের যে মানটা পাবে তখন পি, যখন আমি পি ভেক্টর মান পি এর উপাংশ যখন বের করছি তখন আমি কোণ নিচ্ছি হচ্ছে বিটা, তাহলে আর সাইন বিটা ডিভাইডেড বাই আর সাইন আলফা প্লাস বিটা। এন্ড আলফা প্লাস বিটা বলতে বোঝাচ্ছি কি এই কোণ আর এই কোণের সমষ্টি বোঝাচ্ছি, এই দুইটা কোণ এক্স্যাক্টলি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আলফা প্লাস বিটা হচ্ছে এই পুরো কোণটাই বোঝাচ্ছে আলফা প্লাস বিটা। এখন দেখো কিউ ভেক্টরের মান কত হবে, দুইটা ভেক্টর যদি স্থূল কোণে বা সূক্ষ্ম কোণে বিভক্ত হয়, দেখো তাহলে এইখানে যেটা পাচ্ছ দুইটা ভেক্টর মান, তাহলে দেখা যাবে এখন যেটা হবে আর সাইন আলফা ডিভাইডেড বাই কি হবে সাইন আলফা প্লাস বিটা। দুইটা ভেক্টর দেখো এই হচ্ছে দুইটা ভেক্টর যে কোনো কোণে যদি বিভক্ত হয়ে যায়, দুইটা ভিন্ন ভিন্ন কোণে যদি বিভক্ত হয় তাহলে তাদের মান বের করার শর্ত হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে পি ভেক্টর বের করে মনে রাখবে এখানে আলফা প্লাস বিটা দেখো কমন। এখন যদি বলো ভাই এগুলো কিভাবে পেয়েছি, তাহলে আমরা এখানে ত্রিভুজের সাইন সূত্র থেকে পেয়েছি। সাধারণত ত্রিভুজের যে সাইন সূত্রগুলি থাকে সেই সাইনের সূত্র ব্যবহার করে আমরা এটা পেয়েছি। তো সাইন আজকে তো আমি থিওরি প্রমাণ দিচ্ছি না, বেসিক মূল জিনিসটা আজকে দেখাই দিচ্ছি আমি, এই জন্য যেহেতু তোমাদের এমসিকিউ সলভ করতে হবে, আমার দরকার হচ্ছে তোমাদের মেইন অংশগুলিকে ধরায় দেয়া, যাতে করে তোমাদের এমসিকিউ সলভটা সহজ হয়ে যায়। আর আজকে যা যা পড়াচ্ছি সবগুলো থেকেই প্রশ্ন আসবে, মাথায় যেন থাকে, আমি সবগুলো প্রশ্ন থেকেই প্রশ্ন করবো এখান থেকে। আচ্ছা, একটা করে প্রশ্ন পাবাই, হয়তো একটু ঘুরে গেছে প্রশ্ন পাবা, 100টা প্রশ্ন করবো, সব বুঝতেই পারছো প্রত্যেকটা টপিক থেকে 2-1টা প্রশ্ন আসবেই। আর মুখস্থ প্রশ্ন কম আসবে, শুধুমাত্র ছোটখাটো ম্যাথ আসবে বেশিরভাগ। আচ্ছা, তাহলে কি পাচ্ছি এখানে পি। এখন যদি এটা হচ্ছে কি যে কোনো দুইটা উপাংশে ভাগ হলো কত গুণে, যে দুটি ভেক্টর, এই দুইটা সূত্র কখন ব্যবহার করব, একটি ভেক্টর আর ভেক্টরটি আর ভেক্টর বা আর ভেক্টর বা যে কোনো ভেক্টর, দেখো যে কোনো ভেক্টর যদি দুটি উপাংশে বিভক্ত হয়, দুটি উপাংশে মানে দুইটা অংশ তৈরি হয়, দুটো উপাংশে বিভাজিত হয়, দুটো অংশে বিভাজিত হয় এবং তাদের মধ্যবর্তী কোণ দেখো লিমিটটা যেটা থাকবে, হচ্ছে দেখো যে তাদের মধ্যবর্তী কোণ থিটা, যেটা থিটার মান হবে কি যে থিটা ইজ লেস দ্যান 90 ডিগ্রি, অথবা থিটা ইজ গ্রেটার দ্যান 90 ডিগ্রি। সো বুঝতে পারছো এখানে লিমিটটা কি, মানে বিষয়টা হচ্ছে লিমিটটা থাকবে হচ্ছে না, মানে বিষয়টা হচ্ছে এরকম যে থিটার মানটা হবে কি 180 ডিগ্রির সমান বা 180 ডিগ্রির চেয়ে দেখো সমান বা ছোট আর 0 ডিগ্রির চেয়ে বড়, ঠিক আছে? এরকম থাকবে থিটার মানটা। এখন তবে একটা শর্ত আছে, তবে এই মান এটা শর্ত হলেও তাহলে এখানে থিটা ইজ নট ইকুয়াল 90 ডিগ্রি, থিটার মান 90 ডিগ্রি হতে পারবে না। থিটার মান 90 ডিগ্রি না হয় তাহলে যে কোনো শর্তের জন্য স্থূল কোণ বা সূক্ষ্ম কোণে যে কোনো শর্তের জন্য আমাদের এই সূত্র দুটো ব্যবহার করতে পারবো, ঠিক আছে? অর্থাৎ এই থিটা বলতে কোনটা বোঝাচ্ছি, থিটা মানে হচ্ছে আলফা প্লাস বিটাকে বোঝাচ্ছি, থিটা মানে হচ্ছে আলফা প্লাস বিটা। এদের মধ্যবর্তী কোণ কত আছে, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা সমান আলফা প্লাস বিটা, আর এই আলফা প্লাস বিটার মানটা কি হতে পারবে না, 90 ডিগ্রি হতে পারবে না। এই দুটো সূত্র তখনই অ্যাপ্লাই করব যখন এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে না, ঠিক আছে? যদি এই কাছে এখন দেখি আমরা সমকোণে, এটা হচ্ছে বিভিন্ন অংশে বিভক্ত হলে, এখন দুইটা ভেক্টর যদি সমকোণে বিভাজিত হয় তাহলে কি হবে, এটা হচ্ছে সূক্ষ্মকোণ বা স্থূলকোণে বিভাজিত হলে, কোন শর্তে, সূক্ষ্মকোণ বা স্থূলকোণে যদি দুইটা ভেক্টর বিভাজিত হয় তাহলে তাদের উপাংশ নির্ণয় সূত্র, উপাংশের মান নির্ণয় সূত্র হচ্ছে এটা। আচ্ছা, এখন দেখি আমরা অন্য ক্ষেত্রে। আচ্ছা, এখন যদি এই দুইটা ভেক্টর এইভাবে বিভাজিত না হয়ে সমকোণে বিভাজিত হয়, লম্ব উপাংশে বিভাজিত হয়, দেখো এখন কিভাবে হচ্ছে লম্ব উপাংশ কত হচ্ছে, তাহলে দেখো এখন হচ্ছে থিটার মান কত, আলফা প্লাস বিটা, এই আলফা প্লাস বিটা সমান কত হচ্ছে 90 ডিগ্রি। যদি আলফা প্লাস বিটা এটা হচ্ছে পি ভেক্টর আর এটা হচ্ছে আমার কিউ ভেক্টর, আর এটা লব্ধি ভেক্টর কোনটা ছিল, দেখো আর এটা হচ্ছে আর ভেক্টর, এটা হচ্ছে কি আমার আর ভেক্টর, দেখো আর ভেক্টর ঠিকই আছে, এখন হয়ে গেছে কত, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে আলফা প্লাস বিটা, কিন্তু এদের মধ্যবর্তী কোণ দেখো সমকোণে আছে, তাহলে এখানে আর থিটার মান কত আছে, আলফা প্লাস বিটা সমান হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। যদি আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, আগে ছিল 90 ডিগ্রি ছাড়া আর এখন হচ্ছে 90 ডিগ্রি যদি হয় তাহলে কেমন হবে, তাহলে মনে রাখবা দুইটা ভেক্টর যদি সমকোণে বিভাজিত হয়, দুইটা ভেক্টর যদি সমকোণে পরস্পরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় বা আলফা প্লাস বিটার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই সূত্রগুলিকে আমি যদি এই সূত্র দেখি প্রাপ্ত হয়, এই সূত্র মানে এই দুইটার মান কত ডিগ্রি হয় চিন্তা করে দেখো, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, এই দুইটার মান এখন কিন্তু সমকোণে বিভাজিত হলে লম্ব উপাংশের জন্য, আমি আবার বলছি লম্ব উপাংশের জন্য, তাহলে এই লম্ব উপাংশের জন্য তুমি পাচ্ছ কিভাবে মানটা কত পাচ্ছ, দেখো আর সাইন আলফা, পাচ্ছ। কেন আলফা পাচ্ছ,
এই r sin আলফা, কারণ দেখো sin 90 ডিগ্রি মান কত, sin 90 ডিগ্রি সমান কত জানি 1, তাহলে আলফা প্লাস বিটার মান কত হচ্ছে 90 ডিগ্রি বলে দিয়েছি। যদি sin এই দুইটা যদি p এবং q এর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ আলফা প্লাস বিটার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। তো sin 90 ডিগ্রির মান যদি এটা হয়, তাহলে কি নিচেরটা থাকবে? তাহলে এটা কত হবে, এই টোটালটার মান কত হবে 1, তাহলে এটাও থাকবে না। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি, p এর মান পাচ্ছি r sin বিটা, r sin বিটা, q এর মান কত পাচ্ছি আমি r sin আলফা। ঠিক আছে, তবে এইটাকে আমি যেটা লিখতে পারি যে p, এই যে এটা sin বিটাটা আছে, আমরা সবসময় এটাকে লিখতে পারি যদি sin চেঞ্জ করি, তাহলে r sin বিটা, দেখো r sin বিটা মানে বোঝাচ্ছে কি 90 ডিগ্রি মাইনাস আলফা। এর অর্থ হচ্ছে কি বোঝাচ্ছি 90 ডিগ্রি মাইনাস আলফা, বিটা মানে কি 90 ডিগ্রি মাইনাস আলফা। দেখো এই টোটাল হচ্ছে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি থেকে যদি আমি আলফা বাদ দিয়ে দেই, তাহলে পাচ্ছি কি বিটা। 90 ডিগ্রি থেকে যদি আলফা বাদ দিয়ে দিলে কি পাচ্ছ, বিটা পাচ্ছ। কিন্তু এই আর এখন এখানে ঘূর্ণন কোণ আছে, একটা সূত্র জানি আমরা, একটা সূত্র জানি n * 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, একটা সূত্র জানতাম আমরা যে n * 90 ডিগ্রি প্লাস মাইনাস, এটা 19 এর বেসিক, এটা হচ্ছে 19 এর বেসিক, সবাই কি বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, তাহলে এটা সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে 90 ডিগ্রি। এই n এর মান যদি বেজোড় সংখ্যা হয়, n এর মান যদি বেজোড় সংখ্যা হয়, বেজোড় হয়, তাহলে সাইন থেকে কি হয়ে যায়, সাইন কনভার্ট হয়ে cos হয়ে যায়, সাইন কনভার্ট হয়ে, এই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি cos হয়ে যাবে, cos এই আলফাটা আসবে, তাহলে কি আসবে আলফা। তাহলে এই জন্যই আমরা লম্ব উপাংশ সূত্র আমরা কিন্তু জানি, লম্ব উপাংশ সূত্র উলম্ব আমরা কিন্তু এই জন্য জানি যে উলম্ব উপাংশ, এটাকে বলি কি উলম্ব উপাংশ। তাহলে উলম্ব উপাংশ সমান হচ্ছে কি পাচ্ছি আমরা, দেখো উলম্ব উপাংশ এখানে কত আছে, q সমান হচ্ছে r sin আলফা, r sin আলফা, আর অনুভূমিক উপাংশ এটাকে বলি আমরা অনুভূমিক, এই অনুভূমিক উপাংশ হচ্ছে কত, p সমান যেটা পাচ্ছ r cos আলফা। ঠিক আছে, কি পাচ্ছি আমরা, এই দুইটা মনে রাখবো। যখন সমকোণে বিভক্ত হয়ে যাবে, তখন আমাদের দুইটা উলম্ব উপাংশ আসবে r sin আলফা, আর অনুভূমিক উপাংশ আসবে r cos আলফা। ঠিক আছে, তো আমরা এই ছোটখাটো সূত্রগুলো যদি মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের এমসিকিউ সলভটা খুবই ইজি হয়ে যাবে, এমসিকিউ সলভটা খুবই ইজি হয়ে যাবে। খুব ছোট ছোট প্রশ্ন, এগুলো দিয়ে কিন্তু বড় প্রশ্ন আসবে না, ছোট প্রশ্ন আসবে। এখন আসি, এখন আমরা কি করলাম, দুইটা ভেক্টর দিয়ে করলাম, তিনটা ভেক্টর যদি হয় তাহলে সূত্রগুলি কেমন হবে দেখো। একটা ভেক্টর যদি আর থাকে, এই ভেক্টরটা অনেকগুলো উপাংশে ভাগ হয়ে গেল, তাহলে অনেকগুলো উপাংশে ভাগ হলে ধরো যে একটা ভেক্টর এদিকে গেল, একটা গেল এইদিকে, আরেকটা গেল কি এইদিকে, অথবা আরেকটা গেল এইদিকে, আরেকটা গেল কি এইদিকে। যদি অনেকগুলো ভাগে ভাগ হয়ে যায়, তাহলে ধরো এটা হচ্ছে p1, এটা হচ্ছে p2 ভেক্টর, এটা হচ্ছে p3 ভেক্টর, এটা হচ্ছে p4, এটা হচ্ছে p5, এবং এইটা কত ডিগ্রি কোণে আছে দেখো, এই ভেক্টরটার সাথে এটা আছে কত, মূল ভেক্টর আছে কত থিটা কোণে, মূল ভেক্টরটা আছে কত কোণে, যে এই ভেক্টরটা এই ভেক্টরের সাথে থিটা কোণে আছে ভূমির সাথে, এটা হচ্ছে কি x অক্ষ, এটা হচ্ছে আমার x অক্ষ, আর এটা হচ্ছে কি আমার y অক্ষ আছে, এটা ধরে এটা বাদ দিলাম, এটা ভেক্টরটা বাদ দিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে আমার y অক্ষ, আর এটা হচ্ছে কি আমার x অক্ষ। কিন্তু এই x অক্ষ বরাবর একটা ভেক্টর আছে ধরেছি, তাহলে এটা হচ্ছে আলফা 1, আর এই ভেক্টরটা আছে কত আলফা 2, আর এই যে ভেক্টরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আলফা 3। এখন এই ক্ষেত্রে তুমি যদি লব্ধি বের করতে চাও, মাথায় রাখবা এখানে দুইটা আছে, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ, একটা হচ্ছে অনুভূমিক লব্ধি অনুভূমিক উপাংশ। একটাকে বলি আমরা লব্ধি অনুভূমিক উপাংশ, অনুভূমিক উপাংশ কত জানি বলো তো, লব্ধি অনুভূমিক উপাংশ যেটা আছে অনুভূমিক উপাংশ। এখন কিন্তু উপাংশের উপাংশ তৈরি হচ্ছে, কত জানতে আমরা, মূলত আমরা উপাংশ জানি, লব্ধি অনুভূমিক উপাংশ বলতে বোঝাচ্ছে এখানে r cos, এখানে কি বোঝাবো r cos আলফা, r cos, এখানে cos আলফা বোঝাবো না, থিটা আছে না এখানে, থিটা আছে, তার মানে কি বসবে r cos থিটা। তো r cos থিটা, লব্ধি মানে হচ্ছে এই অনুভূমিকে, এই থিটার জন্য এই r ভেক্টরটা অনুভূমিক বরাবর যতগুলো উপাংশে ভাগ হয়ে গেছে তাদের সমষ্টিটা। তাহলে এই p ভেক্টরটা কিভাবে আছে দেখো, এই p1 ভেক্টর, তাহলে p1 cos, যেহেতু অনুভূমিক তার মানে cos আসবে, p1 cos কত ডিগ্রি, 0 ডিগ্রি। কেন আসছে, কারণ এটা কিন্তু এই বরাবর আছে, একদম ভূমির সমান্তরালে আছে। তো ভূমির সমান্তরালে মানে কি 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি। ভূমির সমান্তরাল বলতে কি 0 ডিগ্রি বা 180 ডিগ্রি কি রিপ্রেজেন্ট করছে। তো 0 বা 180 ডিগ্রি যদি হয়, 0 বা 180 ডিগ্রি হলে এত, তাহলে প্লাস হচ্ছে এখন এই ভেক্টরটা দেখো p ভেক্টর, তাহলে এটা হবে কি p2 cos কত কোণে আছে দেখো আলফা 1, p2 টা কত কোণে আছে, এই ভূমির সাথে অনুভূমিকের সাথে যত বলছে অনুভূমিক উপাংশ, তাহলে ভূমির সাথে তুলনা করা হচ্ছে, ভূমির সাথে তুলনা করা হচ্ছে। তাহলে ভূমির সাথে তুলনা করলে ভূমির সাথে ভূমি কত ডিগ্রি থাকে, 0 ডিগ্রি কোণে থাকবে, ভূমির সাথে ভূমি 0 ডিগ্রি কোণে থাকবে। এই ভূমির সাথে এটা কত কোণে আছে, আলফা কোণে আছে, তাহলে কি লিখছি p2 cos আলফা। ঠিক আছে, আমি এটাকে লিখতে পারি cos আলফা 1, এটা cos আলফা, সেক্ষেত্রে আমি লিখবো কি এটা, তাহলে এই বরাবর যেটা আছে সেটা হচ্ছে আলফা 1, এটা হচ্ছে আলফা 2, আর এটাকে ধরে নিলাম আলফা 3, তাহলে এটা হচ্ছে আলফা 4। এর জন্য বুঝাচ্ছি কেন, তাহলে এইটা পরেরটা যেটা, তাহলে এই ভেক্টরটা কত কোণে আছে, এই ভেক্টরটা আসবে p3 cos আলফা 3, p3 cos আলফা 3 আসবে। এই ভেক্টরটা যেটা আসবে সেটা হচ্ছে p4 প্লাস p4 cos
আলফা 4। এইটাকে এই সবগুলো এরকম যদি আরো থাকতো আমি আরো এরকম ভাবে কি ডট 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 লিখে যাব, যদি আরো থাকে আরো লিখবা, ঠিক আছে। এইটাকে বলি আমরা অনুভূমিকের লব্ধি উপাংশ। কারণ কি এখানে প্রত্যেকটা অনুভূমিক, এটা একটা অনুভূমিক উপাংশ, এটা একটা অনুভূমিক উপাংশ, এটা একটা অনুভূমিক উপাংশ। কজ মানেই রিপ্রেজেন্ট করে অনুভূমিকটা। কজ মানে কি ভূমিটা বোঝায়, কজ মানে কি বোঝায় ভূমিকে বোঝাচ্ছে। তো কজ যেহেতু ভূমিকে রিপ্রেজেন্ট করে, আবার বলছি কজ মানে কি রিপ্রেজেন্ট করছে ভূমিকে বোঝাচ্ছে। কজ যদি ভূমিকে রিপ্রেজেন্ট করে তাহলে আমরা কি বলবো, তাহলে ভূমিকে এইটা হচ্ছে একটা অনুভূমিক উপাংশ, এইটা একটা অনুভূমিক উপাংশ, এইটা একটা অনুভূমিক উপাংশ, এইটা একটা অনুভূমিক। তাহলে অনেকগুলো অনুভূমিক উপাংশ নিয়ে কি পাবো, লব্ধি অনুভূমিক উপাংশ। কারণ লব্ধি মানে কি অনেকগুলো সমষ্টিকে বোঝায়। লব্ধি মানে কি অনেকগুলো সমষ্টি, দুই বা ততোধিক ভেক্টরের সমষ্টিকে বোঝায়, বা দুই বা ততোধিক কতগুলি মানের যোগফল বা বিয়োগফলকে বোঝায়, ঠিক আছে। তাহলে আমরা এটা পাচ্ছি এখান থেকে। এখন আরেকটা আছে তাহলে লব্ধি অনুভূমিক উপাংশ গেল, এখন হচ্ছে লব্ধি উলম্ব উপাংশ। কি পাচ্ছি আমরা, লব্ধি উলম্ব উপাংশ কি আছে, তাহলে লব্ধি উলম্ব উপাংশ হচ্ছে, দেখো লব্ধি উলম্ব উপাংশ সবাই বলে ফেলতে পারো। তাহলে আর সাইন থিটা, সেটা কি আসবে আর সাইন থিটা, আর সাইন থিটা। কারণ এটা দেখো এই উলম্ব উপাংশ মানে হচ্ছে এই বরাবর যেটা আছে, এই বরাবর কি আছে আর সাইন থিটা, আর এই বরাবর যেটা আছে সেটা হচ্ছে আর cos থিটা, এটা হচ্ছে আর cos থিটা। এই আর cos থিটার জন্য ভূমির সাথে যতগুলি আছে সবগুলো যোগফল আসবে। আর আর সাইন থিটার জন্য উলম্ব বরাবর কতটুকু কোণে আছে, কতটুকু মান আছে এদের, সেটা রিপ্রেজেন্ট করছে। অনুভূমিক দ্বারা বোঝাচ্ছে এই ভেক্টরটার ভূমির সাথে কতটুকু মান আছে, এই ভেক্টরটার ভূমির সাথে কতটুকু মান আছে। আর উলম্ব উপাংশ দ্বারা বোঝাচ্ছে এই ভেক্টরটা উপরের দিকে কতটুকু মান আছে, উলম্ব বরাবর কতটুকু মান আছে সেটা রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা কি লিখবো এখানে আর সাইন থিটা লিখছি। তাহলে এইটার ক্ষেত্রে তার মানে এখন যদি দেখো, তাহলে এখন কাটটা ধরছি আমরা এই ভূমির সাথে, এটা কত ডিগ্রি কোণে আছে 90 ডিগ্রি কোণে। তাহলে আমি এখন ধরবো আগের মতো করে ধরবো। তাহলে এখানে আসবে হচ্ছে p1টা কত ধরো তো, এখানে p1 ভেক্টরটা আসবে হচ্ছে p1 sin, p1 sin কত ডিগ্রি আসবে, p1 sin কত ডিগ্রি আসবে, এখান থেকে আমরা কি ধরতে পারি, এখানে 0 ডিগ্রি ধরতে পারি। দেখো তো এটা কি 0 ডিগ্রি ধরা যায়, তাড়াতাড়ি একটু কমেন্টে জানাও তো, অনেকক্ষণ ধরে বুঝাচ্ছি তোমাদের, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। আচ্ছা তাহলে আমরা কি বলবো এখানে sin আলফা প্লাস হচ্ছে p2, জাস্ট এখানে কনভার্ট হবে কি sin আলফা 2 প্লাস হচ্ছে p3 sin আলফা 3 প্লাস হচ্ছে p4 sin আলফা 4। তাহলে কিছুই পরিবর্তন নাই, শুধুমাত্র কি করেছি আমরা p1 cos আলফা 1, p2 cos আলফা 2, p3 cos আলফা 3 ইত্যাদি আসছে। আর উলম্ব যেহেতু বলছে উলম্ব বরাবর sin, অনুভূমিকে cos উলম্বে sin, মানে বোঝাচ্ছে কি এই হচ্ছে আমার কি, এটা হচ্ছে cos, এটা হচ্ছে sin, cos sin cos sin। উপর দিকে যদি বলি উলম্ব তাহলে কি আসবে, প্রত্যেকটা উপাংশে প্রত্যেকটা উলম্ব উপাংশ sin এর দ্বারা আসবে, sin দ্বারা কনভার্ট হবে। আর এটা কি বোঝাচ্ছে sin, এটা যদি sin তাহলে এর উপাংশগুলো অবশ্যই sin এর উপাংশ হতে হবে। এর লব্ধি উপাংশ কি অনেকগুলো sin এর উপাংশ মিলে হচ্ছে লব্ধি উপাংশটা পাওয়া যায়, ঠিক আছে। কোন বরাবর, উলম্ব বরাবর পাওয়া যায়। তাহলে এই হচ্ছে আমাদের এখন এই রকম দুইটা ভেক্টরের, তাহলে এইখান থেকে যেটা বের করবা, এখন তুমি যদি এই ভেক্টরটা বের করতে চাও তাহলে এই ভেক্টরটা কিভাবে আছে, লম্ব আমরা কিছুক্ষণ আগে করছিলাম না। তাহলে চিন্তা করে দেখো এইটুকু মান, এটুকু মানে কি p, এটুকু মানে কি বোঝাচ্ছে q, আর এইটুকু দ্বারা কি বোঝাচ্ছে p বোঝাচ্ছে, এটুকু দ্বারা কি বোঝাচ্ছে p। তাহলে চিন্তা করে দেখো আমরা কিছুক্ষণ আগে করেছিলাম দুইটা ভেক্টর পরস্পর সমান্তরালে থাকলে কি বললাম, এইটুকু হচ্ছে p ভেক্টর আর এইটুকু যদি আবার q ভেক্টরটা হয়, তাহলে কিছুক্ষণ আগে আমরা পেয়েছিলাম তাদের লব্ধিটা হবে কি, তাহলে লব্ধি r সমান হবে কি সমকোণে যদি হয় তাহলে p স্কয়ার প্লাস q স্কয়ার, লব্ধি হবে কি p স্কয়ার প্লাস q স্কয়ার, ঠিক আছে। তাহলে তাদের লব্ধি যদি বের করতে চাও তাহলে কি বের করতে হবে, p মানে কি r cos থিটা, আর q মানে হচ্ছে r sin থিটা, r sin থিটা কোথায় আছে, এই যে ওকে, এরকম ভাবে বের হবে। আচ্ছা এখন আমরা দেখি একটু এই দুইটা গেল আমাদের, এখন আমরা দেখব হচ্ছে উপাংশ শেষ, ভেক্টর বিভাজন শেষ। তো ভেক্টর বিভাজন যদি শেষ হয় তাহলে আমাদের ভেক্টর বিভাজন এখন শেষ করে হচ্ছে লব্ধি শর্ত শেষ করছি, ভেক্টর বিভাজন শেষ করছি। আর ভেক্টর বিভাজনের বীজগাণিতিক নিয়মগুলো আসলে কি জানি আমরা, ভেক্টর যত মেনে চলে, ভেক্টর কি তিনটা সূত্র জানি আমরা, কি জানি ভেক্টর যদি তিনটা সূত্র আছে, একটা কি জানি দেখো, যদি দেখা হচ্ছে তোমরা জানো p প্লাস q, ভেক্টর বিনিময় একটা জানি কি আমরা বিনিময় সূত্র, যেটাকে বলি আমরা p প্লাস q সমান কি লিখতে পারি p প্লাস এটা, এটা হচ্ছে বিনিময়, একটা জানি আমরা হচ্ছে বিনিময় সূত্র। আর কি জানি আমরা, ধরো p প্লাস ইনটু হচ্ছে কি, আচ্ছা এখানে লিখলাম p প্লাস q প্লাস, আচ্ছা p q প্লাস r ইকুয়াল টু, এখান থেকে লিখতে পারি আমরা, আচ্ছা এইখান থেকে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি হচ্ছে তোমার q যদি লিখো তাহলে q প্লাস হচ্ছে ধরো p প্লাস r লিখলাম, p প্লাস r কি লিখলাম এখানে p প্লাস r,
তাহলে এইগুলো আমি বলে দিচ্ছি কি। আরেকটা আছে আমার বন্টন সূত্র। তাহলে এখানে যদি দেখি আচ্ছা কয়টা সূত্র গেল এখানে আমাদের? একটা হচ্ছে তোমার দেখো, এটাকে বলছি আমরা বিনিময় সূত্র, এটাকে বলছি আমরা সংযোজন সূত্র। আমি আবার বলছি, এখানে একটা হচ্ছে বিনিময় সূত্র, আরেকটা হচ্ছে কি সংযোজন সূত্র। বিনিময় সূত্র আরেকটা কি পেয়েছি আমরা? সংযোজন সূত্র। তাহলে এই সূত্রগুলি আমাদের কি কাজে লাগবে, এগুলো আমাদের কাজে লাগাতে পারবো। আমাদের কত কত অংশ বাকি রয়ে গেছে এখনো। আচ্ছা তাহলে দেখো আরেকটা হচ্ছে আমাদের কি পাচ্ছ m ইনটু আরেকটা যদি হয় p প্লাস q, তাহলে এটাকে লিখতে পারি আমরা mp প্লাস হচ্ছে mq, mp প্লাস, তার মানে এটা হচ্ছে বন্টন সূত্র। সাধারণত ভেক্টর বীজগাণিতিক সূত্র তিনটা নিয়ম মেনে চলে। একটা হচ্ছে কি একটা হচ্ছে বিনিময় সূত্র, একটা হচ্ছে সংযোজন সূত্র, একটা হচ্ছে কি আমার বন্টন সূত্র। এই তিনটা নিয়মে এখানে মেনে চলে। তো এই নিয়মগুলোর মধ্যে আসতে পারে যে ভেক্টর বীজগাণিতিক নিয়ম কি কি সূত্র কোনগুলি মেনে চলে, সেগুলো মনে রাখবা। বিনিময়, সংযোজন এবং বন্টন, বিনিময়, সংযোজন, বন্টন। সাধারণত ভেক্টর বীজগাণিতিক নিয়মের ক্ষেত্রে এই সূত্রগুলি কি মেনে চলবে, ঠিক আছে? সাধারণত ভেক্টর বীজগণিতে এই তিনটা সূত্র কি মেনে চলে। আবারও বলছি ভেক্টর বীজগণিতে এই তিনটা মেনে চলে। বিনিময়, একটা হচ্ছে বিনিময় সূত্র। দেখো বিনিময় মানে কি স্থান পরিবর্তন করা, একজনের আসন আরেকজন ছেড়ে একজনের আসন আরেকজন দখল করা, সেটা হচ্ছে বিনিময়। সংযোজন মানে হচ্ছে দেখো, সংযোজন মানে দেখো আগে কিউ প্লাস আর ছিল, এখন কি হয়েছে, এখানে কি করছি আর এর সাথে পি সংযোজন করেছি, আর এর সাথে কি পি সংযোজন করেছি। অথবা এখানে আমি চাইলে করতে পারতাম, এখানে চাইলে কিউ এর সাথে পি যুক্ত করতে পারতাম। যদি আমি লিখতাম পি প্লাস কিউ ব্র্যাকেট দিয়ে লিখতাম, যেমন এরকম ভাবে লেখা যায়। যেমন আমি চাইলে এটাকে লিখতে পারি যে পি প্লাস কিউ প্লাস হচ্ছে কত আর লিখতে পারি। এটাও কিন্তু আমার হবে, তাহলে এইটাকে বলি আমরা সংযোজন সূত্র, যদি কোনো কিছু যুক্ত করি। আর বন্টন সূত্র মানে কি ভাগ করে দেওয়া, ভাগ করে দেওয়া, ঠিক আছে? তো ভেক্টর বীজগাণিতিক নিয়ম সাধারণত এগুলো মেনে চলে, ক্লিয়ার করতে পারছো না? আচ্ছা এখন আমরা একটু নিয়মের মধ্যে যাই। এখন হচ্ছে ব্যবহারটা, তো ব্যবহারের উপর যদি আমরা দেখি পাখির উড্ডয়ন, আমরা দেখবো হচ্ছে পাখির যে উড্ডয়নটা, পাখি উড়া, ঠিক আছে? একটা হচ্ছে পাখি উড়া। পাখি উড়ার বিষয়টা কি আমরা একটু শর্টকাট ব্যাখ্যা করবো। তোমরা দেখছো যে পাখি যখন ওড়ে তোমরা দেখছো হয়তো যে পাখি যখন ওড়ে তখন কি হয়, তো পাখি যখন ওড়ে তখন কিন্তু দেখো এরকম সাপোজ ধরো এখানে কিছু একটা আছে, তো পাখিটা কি ধরো সামনে দিকে এগিয়ে যাচ্ছে। তো পাখি যদি সামনে দিকে এগিয়ে যায়, তার যে পাখাগুলি থাকে, তার পাখাগুলি কি এই বরাবর বল প্রয়োগ করে, তার এই পাখাগুলি এর বরাবর বল প্রয়োগ করে, তাদের লব্ধিটা কোনো একটা জায়গায় মিলিত হয়েছে। দেখো তাহলে এই যে দেখো পাখার যে বেগটা দিচ্ছে, পাখা এখান থেকে কি একটা F1 বল প্রয়োগ করছে, এই পাখা দিয়ে কি করছে F2 বল। এই দুইটা বলের প্রভাবে বাতাসের উপর এই দুইটা বল কি করছে, তাদের মধ্যে এরকম, মানে হচ্ছে তুমি যদি দেখো যে এরকম তারা দিচ্ছে, যখন তারা এই দুইটা এরকম ভাবে একত্র করছে, তখন কি বাতাসটা এই ফাঁক দিয়ে বের হচ্ছে। এরকম ভাবে যখন করছে তখন কি বাতাসটা সোজাসুজি বের হয়ে যাচ্ছে। তাহলে এই সোজাসুজি যদি বের হয়ে যায়, দেখো তাহলে ক্রিয়া বল, এখানে একটা বল ক্রিয়া করছে, তাহলে এই বলটা লব্ধি বল হচ্ছে পি। তাহলে F1 এবং F2 এর যে লব্ধি বল সেটা কত আসছে তোমার পি। F1 এবং F2 এর লব্ধি বল আসছে কত পি। বুঝতে পারছো? যে তুমি হাত দিয়ে দেখো, তোমরা হাত দিয়ে এরকম ভাবে দেখো, হাত দিয়ে যদি এরকম ভাবে দেখো তাহলে সামনে দিকে বাতাসটা বের হয়ে যাবে। জোরে যদি এরকম ভাবে দাও তাহলে দেখা যায় এরকম ভাবে জোরে দাও, দেখো বাতাসটা সামনে বের হয়ে যাচ্ছে। বাতাস সামনে বের হচ্ছে মানে এই বল, এই হাত এবং এই হাতের যে লব্ধি বল দুইটা আছে, মানে পৃথক দুইটা বল ছিল, এই দুইটা বলের প্রভাবে কি হচ্ছে, দুইটা বল মানে দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের প্রভাবে দুইটা একটা লব্ধি সৃষ্টি হচ্ছে। লব্ধির কারণে কি হচ্ছে, বাতাসের সামনের দিকে বের হয়ে যাচ্ছে। পাখির পাখার ক্ষেত্রে যেটা হয়, এই পাখা দুইটা এরকম ভাবে যখন চাপ দেয়, পাখাটা যখন এরকম করে, তখন দুইটা বল এরকম ভাবে কি পরস্পরের সাথে সে একত্র একটা বিন্দুতে মিলিত হয়, বিন্দুতে একটা লব্ধি বলের সৃষ্টি করে। এই লব্ধি বলের কারণে বাতাস মানে বায়ুমণ্ডলের যে বাতাস থাকে, সেই বায়ুমণ্ডলের বাতাস কি করে, তাকে একটা বিপরীতমুখী একটা ধাক্কা দেয়, বিপরীতমুখী একটা বল প্রয়োগ করে। এই বিপরীতমুখী বল প্রয়োগ করে কারণে, এই প্রযুক্ত বলের কারণে বিপরীতমুখী একটা বল কি হয়, এই পাখার দিকে বিপরীতমুখী আরন একটা বল, প্রতিক্রিয়া বল আরন হয়, আর এটার জন্য একটা প্রতিক্রিয়া বল R2 হয়, R2। ফলে এখানে দেখো এইটা যেটা লব্ধি হয়, এটার লব্ধিটা কি হয় বিপরীত দিকে, এটার লব্ধিটা ঠিক এইদিকে চলে যায়। তখন দেখা যায় মানে এরকম হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে এদিকে একটা বল আর এদিকে, তার মানে একটা সামঞ্জস্য সূত্র মেনে চলবে। এক্ষেত্রে কি হবে একটা, তাহলে এই যে দেখছো এই আরনটা কোথায়, এই F1টা চলে যাবে কি, এই F1টা হয়ে যাবে এইদিকে, আর এই যে R2 দেখতে পাচ্ছ, R2টা হয়ে যাবে কি এদিকে। তাহলে সামঞ্জস্য সূত্র মেনে চলবে। দেখা যাচ্ছে না সামঞ্জস্য সূত্র হচ্ছে এটা, কিন্তু সামঞ্জস্য সূত্রটা মেনে চলবে। তাহলে এই R2 রিপ্রেজেন্ট করছে কি, এই R2 কে এই আরন রিপ্রেজেন্ট করছে কাকে, আরন কে। তাহলে লব্ধি পাবা কি, এই বরাবর একটা লব্ধি তৈরি হবে এখন R, লব্ধি তৈরি হবে কি আর। তো পাখি উড্ডয়নের সময় তাদের কি হয়, পাখার ফলে তাদের একটা দুইটা পাখার প্রযুক্ত বলের কারণে লব্ধি প্রযুক্ত বলের সৃষ্টি হয়। লব্ধি প্রযুক্ত বলকে কি করে, বায়ুপাশে যে বায়ুমণ্ডল থাকে সেটা তাকে বিপরীতমুখী একটা ধাক্কা দেয়। এই ধাক্কার কারণে পাখিটা কি সামনের দিকে এগিয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে একটা ব্যবহার।
এরপর দেখি আমরা নৌকার গুণ টানা। নৌকার গুণ টানা আমি জাস্ট একটু বেসিক দিয়ে যাব তোমাদের। আচ্ছা, এখন নৌকার গুণ টানার ক্ষেত্রে যদি ধরো এই ক্ষেত্রে লব্ধি যদি বের করো, আমি আবারও বলছি লব্ধি কিন্তু সেই সামান্তরিক সূত্র যে লব্ধি আসছিল √p² + q² + 2pq cos আলফা সূত্র ব্যবহার করবা। দিক নির্ণয় করবা ঠিক θ = tan ইনভার্স p sin alpha / q sin alpha / p + q cos alpha ওই সূত্র ব্যবহার করে। এখন হচ্ছে নৌকার গুণ টানা। এখন নৌকার গুণ টানা দুই প্রকার। নৌকার গুণ টানা দেখো, তো নৌকার গুণ টানাটা আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে তোমরা দেখো যে একটা হচ্ছে এরকম হতে পারে, যে একটা হতে পারে এরকম, যা যদি দেখি এরকম যদি হয়, এরকম যদি হয় চিত্র দেখে কি হয় শোনা, চিত্র ক্ষেত্রে আমি খুবই যে চিত্র আসলে আমার এত ভালো হয় না চিত্র। তো যাই হোক, এই হচ্ছে একটা নৌকা ধরো। এখন এটা যদি একটা নৌকা হয়, এটা যদি একটা নৌকা হয় তাহলে দেখো এটাকে দুই ভাবে টানা যায়। এখন এক ব্যক্তি এভাবে টানতেছে, আরেক ব্যক্তি এভাবে টানতেছে, ঠিক আছে? এরকম যদি টানতে থাকে, আমি এত বড় দিচ্ছি না, ধরো এইখানে দিলাম, যদি এইখানে দিই তাহলে দেখো এক ব্যক্তি এদিকে টানছে, আরেক ব্যক্তি এদিকে, তাহলে সমান মান, এদিকে p বলে টানতেছে, এদিকে যদি q বলে টানে, দেখো দুই দিকে টানছে। এই দুই দিকে টানার ফলে কি করবে, একদিকে এখানে একজন ব্যক্তি আছে, দেখো এদিকে একজন ব্যক্তি আছে আর এখানে একজন ব্যক্তি আছে, তো দুই দিকে দুইজন ব্যক্তি টানতেছে। দুই দিকে দুইজন ব্যক্তি যখন টানতে থাকবে তখন কি হবে, এইদিকে একটা বল এদিকে, তাহলে দেখা যাবে কি তাদের লব্ধি বরাবর একটা একটা তাদের মানে হচ্ছে যেহেতু এইদিকে টানছে এদিকেও টানতেছে, ফলে কি হবে, এই যে দেখো একই বিন্দুতে ক্রিয়াশীল। আমরা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারছি, কারণ সামান্তরিক সূত্র হচ্ছে দুইটা ভেক্টর যখন একটা সামান্তরিকের দুইটা বাহু যখন ভেক্টর একই বিন্দুতে ক্রিয়াশীল থাকে, সন্নিহিত বাহু দ্বারা যদি সূচিত করা হয়, তাহলে ওদের ছেদ বিন্দু থেকে অঙ্কিত কর্ণ তাদের লব্ধি নির্দেশ করে। ছেদ বিন্দু থেকে অঙ্কিত কর্ণ তাদের কি নির্দেশ করবে, লব্ধি নির্দেশ করবে। তোমরা কি বুঝতে পারছো, তাদের লব্ধি নির্দেশ করবে। ফলে দেখা যাবে এই বরাবর তাদের, এখন চিন্তা করো এই বরাবর একটা লব্ধি এইভাবে তুমি অঙ্কন করো, তুমি যদি চাও যে আমি এরকম ভাবে অঙ্কন করবো, হ্যাঁ এরকম ভাবে, তাহলে দেখো এই যে একটা আসবে, আর ধরো এখানে দিলাম আমি, এখানে যদি দেই তাহলে দেখা যাবে কি আরেকটা এদিকে আসবে। তাহলে এই যে দেখতে পাচ্ছ লব্ধিটা, এটা হচ্ছে কি p এবং q ভেক্টর লব্ধি দিচ্ছে, তার মানে এটা কি r। আর যেহেতু এখানে কি আছে, আলফা কোণে ক্রিয়াশীল আছে, দুইটা ভেক্টর কত কোণে ক্রিয়াশীল, আলফা কোণে, তাহলে তাদের লব্ধিটা কত হবে, তাদের লব্ধি হবে p² + q² + 2pq cos আলফা। আবার বলছি pq cos আলফা, বুঝছো কি, p² + q² + 2pq cos আলফা, 2pq cos আলফা কোণে ক্রিয়াশীল থাকবে, ঠিক আছে? এই হচ্ছে এটা। বাট যদি দুইটা, এখন এখানে বলতে পারো যদি দেখা যায় সমান বলে টানছে, এটা হচ্ছে দুইটা সমান বলে টানতে হবে, কারণ কি নৌকাটা যদি সামনের দিকে এগিয়ে নিতে হয়, নৌকা যদি একদম সোজাসুজি সামনের দিকে এগিয়ে নিতে হয়, তাহলে এই ব্যক্তি এইদিকে যে ব্যক্তি টানছে এবং এইদিকে যে ব্যক্তি টানবে নৌকাটাকে, তাদের কি সমান বল প্রয়োগ করতে হবে। যদি সমান বল প্রয়োগ করে তাহলে সোজা যাবে, সমান বল প্রয়োগ করলে। আর যদি দেখা যায় যে এখানে q এর মান যদি দেখা যায় q > p, কোন দিকে নৌকাটা সরে যাবে সেটা বের করব আমরা। q যদি p হয়ে যায় তাহলে নৌকাটা কোন দিকে সরে যাবে, এইদিকে। নৌকা সরে যাবে হচ্ছে q বরাবর, তাহলে যাবে কি q বরাবর চলবে, q বরাবর সরে যাবে, বুঝছো কি, q বরাবর সরে যাবে। এই যে এই কথাগুলি মনে রাখবা। আর যদি দেখো তুমি, আর যদি দেখো এখান থেকে p > q, তাহলে দেখবে কি p বরাবর সরে যাবে, তাহলে নৌকাটা কোন দিকে সরবে, p বরাবর। কোন দিকে সরবে, p বরাবর সরবে। এই জন্য যদি সমান থাকে সোজা যাবে, যদি p ভেক্টর বড় হয়ে যায় তাহলে p এর দিকে যাবে, যদি q বড় হয়ে যায় তাহলে q এর দিকে যাবে। বুঝতে পেরেছো? সবাই একটু কমেন্টে জানিয়ে দাও তো বুঝছো কিনা। তো এখন থেকে আমরা পরবর্তী অংশ শুরু করি। তবে এটা ঠিক আজকে যা যা শিখাচ্ছি অল্প সময়ের মধ্যে, এইগুলো কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে পরীক্ষার জন্য, অল্প সময়ের মধ্যে, কারণ আসলে এত সময় নেই যদিও আমার, এর জন্য এরকম হচ্ছে। তারপর দেখা হচ্ছে পরবর্তীটা হচ্ছে আমাদের কি আছে, আমরা আমরা আসলে কি ব্যবহারটা পড়াচ্ছি, তো ব্যবহারের মধ্যে আসলে অনেকগুলো আছে। আরেকটা আছে ব্যবহার, যদি যদি লম্ব বংশে ক্রিয়া করে, যদি দেখা যায় নৌকা লম্ব বংশে, দেখো একজন, এই যে নৌকাটা হচ্ছে আমার এটা, তো এটা যদি আমার নৌকাটা হয়, আসলে আমি ছবি আঁকতে পারি না, বুঝছো, আমি আসলে ছবি আঁকতে পারি না, তো না থাকার ছবি না আঁকতে পারার কারণে এরকম হয়েছে আমার কাছে, খুব অড লাগে ছবি আঁকতে গেলে। তো এই হচ্ছে তোমার পানি টানি কিছু ধরে নিলাম। তো দেখো এই হচ্ছে তোমার, এখন যদি এরকম ভাবে ক্রিয়া করে, এই হচ্ছে তোমার p ভেক্টরটা, আর এদিকে ধরো q ভেক্টর, এদিকে হচ্ছে q ভেক্টর, এটা হচ্ছে মূলত পার, এটা হচ্ছে কি একজন পার বরাবর ব্যক্তি টানতেছে, একজন পার বরাবর ব্যক্তি টানছে, আর এদিকে কি একজন এদিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন তো এরকম যদি হয় নৌকাটা, তার মানে কি দেখো মধ্যবর্তী কোণ আলফা সমান কত আছে, 90 ডিগ্রি, অর্থাৎ একটা ভেক্টর, এখানে কোন ভেক্টরটা, এই হচ্ছে ভেক্টর মূল, এটা হচ্ছে মূল ভেক্টর, আর একজন ব্যক্তি হচ্ছে মূল ভেক্টর, এই ব্যক্তি হচ্ছে এভাবে টানছে, একজন ব্যক্তি এভাবে সে টানছে, টানার সময় এটা ছিল না, এটা ছিল না। ফার্স্ট অফ অল তুমি ধরো এ হচ্ছে একজন ব্যক্তি গুণা ধরে টানছে, একজন ব্যক্তি টানছে পার দিয়ে, এখন যদি এই ব্যক্তি টানে তাহলে নৌকাটা কিছুটা অংশ এদিকে যাচ্ছে আর কিছুটা অংশ এরকম, মানে দুইটা অংশে ভাগ হচ্ছে,
তাহলে দেখো এই টোটাল মধ্যবর্তী কোণ আলফা সমান হচ্ছে 90 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি। আর এইটুকু লব্ধির সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে থিটা কোণ। কোন ভেক্টরটা? এটা হচ্ছে পি ভেক্টর, আর এটা কোন ভেক্টর? কিউ ভেক্টর। তাহলে এই ভেক্টরের ক্ষেত্রে দেখো এইদিকে একটা হাল থাকে, এদিকে কি থাকবে? একটা কি থাকবে? বইটা থাকে, এদিকে একটা বইটা থাকে। আর এই বইটা দ্বারা যেটা করা হয়, একজন ব্যক্তি কি করে? নৌকাটাকে নিয়ন্ত্রণ করে, একজন ব্যক্তি সেটাকে নিয়ন্ত্রণ করে। সো আমরা কিভাবে নৌকা দিয়ে নৌকাটাকে সামনের দিকে, নৌকা কার উপর ডিপেন্ডেবল, মানে সামনের দিকে গতিশীল হতে গেলে কিসের উপর নির্ভরশীল? মনে রাখবা এই যে কাজটা, এই যে এই বরাবর এটা কি উলম্ব উপাংশ, এটা কি আছে? উলম্ব উপাংশ। এটা হচ্ছে আমাদের উলম্ব উপাংশ, আর এটা হচ্ছে অনুভূমিক উপাংশ। এটা কি? অনুভূমিক। এটা হচ্ছে অনুভূমিক উপাংশ। একটা নৌকা চালাতে গেলে তোমার অনুভূমিক উপাংশটা লাগবে। নৌকাটাকে যদি তুমি গতিশীল রাখতে চাও, বেশি পরিমাণ গতিশীল রাখতে চাও, নৌকার বেগ ততই বাড়বে, অনুভূমিকের মান যত বাড়বে। অনুভূমিকের সাথে মানে হচ্ছে দেখো ভি সমানুপাতিক হচ্ছে পি। নৌকার বেগটা কোন দিকে? পি এর মান যত বেশি হবে, নৌকার বেগ ততই বেশি হবে, মানে সামনের দিকে অগ্রসর হবে। এই কথা মনে রাখবো। আমি এটাকে যদি কোনোভাবে শূন্য করতে পারি, যদি উলম্ব উপাংশের মানটা কোনোভাবে শূন্য করা যায়, তাহলে শুধুমাত্র থাকবে কি? অনুভূমিক উপাংশ। আমি আবারও বলছি, উলম্ব উপাংশের মান যদি কোনোভাবে শূন্য করা যায়, তাহলে কি হবে? শুধুমাত্র থাকবে কোনটা? অনুভূমিক উপাংশ। তাহলে দেখো এইটাকে তুমি যদি শূন্য করতে চাও, তাহলে এই যে বইটা দেখতে পাচ্ছ, এই বইটাটাকে কি? বইটাকে এমন ভাবে ধরতে হবে যেন এর বিপরীত দিকে এরকম, ঠিক এই আর এই কিউবলের জন্য একটা বিপরীত কিউবল তৈরি হয়, বিপরীত একটা কিউবল। এটা কার দিয়ে তৈরি হবে? নৌকার যে হাল থাকবে, নৌকার হাল দিয়ে। আবার বলছি, নৌকার হাল বা যে দাঁড় বা বইটা থাকবে, সেই বইটা দিয়ে তুমি বইটাকে এমন ভাবে স্থাপন করবে যেন এই উলম্ব উপাংশটাকে প্রশমিত করতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে কি হয়ে যাবে? উলম্ব উপাংশের লব্ধি বরাবর কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। লব্ধিটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। যদি উলম্ব উপাংশ শূন্য করতে পারি, তাহলে একমাত্র কোন বলটা থাকবে? আমার অনুভূমিক বল থাকবে। আর অনুভূমিক বলের জন্যই শুধুমাত্র দেখা যাবে কি করবে? এটা সামনের দিকে এগিয়ে যাবে। ব্যাস। এখন যদি তুমি লব্ধি ভেক্টরটা মান বের করতে চাও, তাহলে লব্ধি ভেক্টর আগের মতোই পি সমান কি জানি আমরা? রুট ওভার, যেহেতু সমকোণী ক্রিয়াশীল, আর সমান কি হবে? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। যেহেতু সমকোণী বিভক্ত হয়েছে, তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার হচ্ছে তাদের লব্ধি মানটা। ঠিক আছে? কোনো কিছু না। সো যাই হোক, আজকে আমি আরো অংশ আছে এখন নৌকা সম্পর্কিত। দেখো তো আমরা নদী সম্পর্কিত এখানে গেল। এখন বৃষ্টি সম্পর্কিত দেখো, চলন্ত গাড়ির ক্ষেত্রে বৃষ্টি, এখন বৃষ্টি সম্পর্কিত যেটা লাগবে। তো বৃষ্টি ও চলন্ত গাড়ি, বৃষ্টি ও চলন্ত গাড়ি খুবই ইম্পর্টেন্ট একটা অংশ। দেখো যে ইউনিভার্সিটিতে অনেকবার আসছে। তো দেখা যাচ্ছে কি গাড়িটা সাধারণত আমরা যদি ধরি, দেখা যায় কি যে গাড়িটা এরকম ভাবে চলছে। সাধারণত কি ধরো যাক যে একটা গাড়ি যদি চলো, যে গাড়িটা হচ্ছে কি এরকম ভাবে চলছে। গাড়ি যদি এরকম ভাবে চলে, দেখো ধরো যে গাড়িটা এরকম ভাবে চলছে। এখন গাড়িটা যদি আমার এরকম ভাবে চলে, একটা গাড়ি দিকে যাচ্ছে। এখন একটা গাড়িটার তো একটা বেগ আছে, তাই না? গাড়ির একটা বেগ আছে। যদি গাড়ির একটা বেগ থাকে, আচ্ছা, সো গাড়িটা যদি একটা বেগ থাকে, তাহলে ধরে নিচ্ছি এটা গাড়ির বেগ হচ্ছে বিসি, গাড়ির বেগ হচ্ছে ভিসি। গাড়ি দিকে হাসছো না তোমরা, ঠিক আছে? গাড়ি দিকে হাসার কিছু নাই, কারণ আমি আবার বিশিষ্ট চিত্রশিল্পী বলা যায়, কারণ আমি বিশাল সুন্দর করে চিত্র আঁকতে পারি। এটা হাসার কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, এখন বৃষ্টি কোন দিকে? ধরো বৃষ্টিটা এদিকে পড়তেছে, তো বৃষ্টি যেদিকে আছে সেটা হচ্ছে আর, বৃষ্টির বেগ হচ্ছে আর, আর এটা হচ্ছে কি ভিসি হচ্ছে গাড়ির বেগ, আর বেগ হচ্ছে এটা হচ্ছে ভি আর, এটা হচ্ছে কি ভি আর। তাহলে দেখো বৃষ্টি পড়ছে এদিকে, গাড়ি যাচ্ছে কোন দিকে? এদিকে। এখন এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হয়। বেগও নির্ণয় করতে পারো তুমি যদি বেগ নির্ণয় করতে চাও। লব্ধি বেগটা কি বের করবো? দেখো এই ক্ষেত্রে অবশ্যই তোমরা আপেক্ষিক বিষয়টা নিয়ে দেখবা। এই ক্ষেত্রে অবশ্যই আপেক্ষিক, কারণ তুমি যখন সামনের দিকে যাবা, সামনের দিকে তোমার কাছে মনে হবে কি বৃষ্টিটা তোমার দিকে আসছে, বৃষ্টি কিন্তু তোমার দিকে, বৃষ্টি সোজাসুজি পড়ছে কিন্তু তোমার কাছে মনে হচ্ছে তোমার দিকে আসছে। আসলে বৃষ্টি কিন্তু তোমার দিকে আসছে না, তোমার কাছে মনে হচ্ছে। এটা একটা আপেক্ষিক ধারণা, এটা হচ্ছে একটা আপেক্ষিক ধারণা। সো এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, তোমাদের আপেক্ষিক বেগ বিবেচনা করতে হবে। আপেক্ষিক বেগ বের করার নিয়মটা হচ্ছে তুমি সবসময় কার সাপেক্ষে কাকে করছো। ধরো আমি যদি এখানে বের করতে চাই যে গাড়ির সাপেক্ষে, ধরো গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ কার, দেখো এর অর্থ হচ্ছে কি, এটার অর্থ কি? এর গাড়ি হচ্ছে দেখো যে ভেলোসিটি অফ কার, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু কার, মানে হচ্ছে বৃষ্টির বেগ, বৃষ্টির বেগ গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে। এর অর্থ হচ্ছে ভিআরসি, এর অর্থ হচ্ছে গাড়ির সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে আপেক্ষিক বেগ। এই জন্য বলছি গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, বৃষ্টির বেগ লব্ধি বেগ, এটা বৃষ্টির লব্ধি বেগ, বুঝছো? গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ। তো বৃষ্টির বেগ হচ্ছে কত? ভিআরসি, ভিআরসি। তো যদি ভিআরসি হয়ে থাকে, এখন আমি যদি বলতাম যে বৃষ্টির সাপেক্ষে, যদি বলতাম আমি যে বৃষ্টির সাপেক্ষে, দেখো যদি বলতাম বৃষ্টির সাপেক্ষে, যদি বলি বৃষ্টির সাপেক্ষে গাড়ির বেগ,
গাড়ির লব্ধি বেগ কত, গাড়ির বেগ বা গাড়ির লব্ধি বেগ যেটা আসবে সেটা আসবে ভি সি আর। এখন কি আসবে ভি সি আর। দেখো এটা হচ্ছে তোমার এটা। এখন আমি তোমাদের যেটা বলছিলাম, তোমরা যদি না বুঝছো আমাকে বলবা, লব্ধি মানে কি যোগফল বোঝাচ্ছে তাই না? তাহলে এই ক্ষেত্রে তুমি কি করবা দেখো, তো যোগ বোঝাচ্ছে আমরা, তো আমি এটা বের করতে চাই যে বেগটা তুমি যোগ করবা, ঠিক আছে, যার সাপেক্ষে করছো তারটা উল্টিয়ে দিবা, যার সাপেক্ষে করছো তাকে উল্টিয়ে দিবা। আবার বলছি, যার সাপেক্ষে করছো তারটা উল্টিয়ে দাও। তাহলে কারটা উল্টে দাও, গাড়ি চলছিল এদিকে, গাড়ি চলছিল এদিকে, এখন গাড়ি চলবে কোন দিকে, এই দিকে। তাহলে গাড়ি যদি এইদিকে চলছিল কি, দেখো গাড়ি যখন ওইদিকে চলছিল প্লাস বিসি ছিল, প্লাস, এখন যার সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে বলছি না, গাড়ির সাপেক্ষে বলে গাড়ি কিন্তু এখন এইদিকে চলছে, বিসি কোন দিকে চলছে, এই দিকে, তো মাইনাস হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। তাহলে গাড়ি চলছে এদিকে আর বৃষ্টি কোন দিকে, এদিকে। কেন আছে এটা বলি, চিন্তা করে দেখো, যদি এদিকে চলে, যদি গাড়িটা এদিক বরাবর চলে আর বৃষ্টি এদিকে চলে, তার মানে কি দুইটা কিন্তু একই দিকে হচ্ছে না। কারণ সামুদ্রিক সূত্রের শর্ত হচ্ছে একই সময়ে একই বিন্দুতে ক্রিয়া থাকতে হবে। দুইটা ভেক্টর একই সময়ে একই বিন্দুতে ক্রিয়াশীল থাকলে তখন সামুদ্রিক সূত্র অ্যাপ্লাই করা যাবে, অন্যথায় তুমি সামুদ্রিক সূত্র ব্যবহার করতে পারবে না। আমার কিন্তু আগে দেখো এইখানে একটা যাচ্ছে ভেক্টর, এখানে দিকে একটা ভেক্টর যাচ্ছে আর এদিকে পড়তেছে, পড়তেছে, তাহলে দেখা যাচ্ছে মিলিত হচ্ছে কি, একটা চিন্তা করে দেখো, তারা কি মিলিত হচ্ছে, এদিকে যদি আসা দেখো এইভাবে পড়তেছে আর একটি যাচ্ছে, গেলে এখানে মিলিত হচ্ছে। কিন্তু সামুদ্রিক সূত্রের শর্ত হচ্ছে তাদের পাদবিন্দু দুইটা, তাদের ছেদবিন্দু বা পাদবিন্দু দুইটা সবসময় থাকবে কি, আদি বিন্দুতে থাকবে। মনে হবে তার একটা বিন্দু থেকে বের হয়ে যাচ্ছে, অপসারণ হচ্ছে, ডাইভারজেন্স। মনে হবে কি একটা বিন্দু থেকে বের হচ্ছে বা ডাইভারজেন্স মনে হবে, ডাইভারজেন্স মানে কোথাও থেকে বের হয়ে যাওয়া, বের হয়ে যাচ্ছে, বা যেটাকে বলছি আমরা, তোমরা যে প্রতিফলনের ক্ষেত্রে পড়েছো, যেটাকে বলি আমরা কি, মানে কি বলি না, অবতল দর্পণ থেকে দেখছো না বের হয়ে যাচ্ছে, উত্তর দর্পণ থেকে অপসারিত হয়। যাই হোক, এই ক্ষেত্রে হবে না, কারণ এই ক্ষেত্রে আমি ধরতে পারবো না, সামুদ্রিক সূত্র ব্যবহার করা যাবে না। কেন ব্যবহার করা যাবে না? কারণ একই সময়ে একই বিন্দুতে ক্রিয়াশীল নাই। তাহলে একই বিন্দুতে ক্রিয়াশীল রাখতে গেলে আমাকে কি করতে হবে, উল্টায় দিতে হবে। উল্টায় দিলে মনে হচ্ছে না যে এটা এখান থেকে যাচ্ছে, এটা মনে হচ্ছে এখান থেকে যাচ্ছে, আর এইটা মনে হচ্ছে এখান থেকে যাচ্ছে, চিন্তা করো, তার মানে পাদবিন্দু হয়ে গেছে। এই হচ্ছে আমার পাদবিন্দু বা সামুদ্রিকের দুইটা শীর্ষবিন্দু। কেন সামুদ্রিক বলছি দেখো, আমি কি এরকম ভাবে একটা সামুদ্রিক আঁকতে পারছি না? এখন প্রশ্ন করতে পারো, ভাই এটা কি সামুদ্রিক হইলো? এটা কোনো সামুদ্রিক হয়? এটা তো একটা আয়তক্ষেত্র দেখা যাচ্ছে, তাই না? সামুদ্রিক কিন্তু এইটা না যে তার দুই বাহু সমান আর দুই বাহু সমান, এরকম সবকিছু সামুদ্রিক। তুমি রম্বস বলো, তুমি বর্গক্ষেত্র বলো, তুমি আয়তক্ষেত্র বলো, সবগুলো এক একটা সামুদ্রিক, প্রত্যেকটা এক একটা সামুদ্রিক। আমি আবারও বলছি, রম্বস, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র প্রত্যেকটা এক একটা সামুদ্রিক। এগুলো হচ্ছে সামুদ্রিকের ক্যাটাগরি, সামুদ্রিকের ক্যাটাগরি হচ্ছে এটা। আচ্ছা, সো তোমরা যারা বুঝো নাই, আজকে দুইটা ক্লাসই নেব, তোমরা যেহেতু বলছো, শুধুমাত্র তোমরা এই ফুল টাইমটা থাকো, আমি যেন আজকে শুধুমাত্র ব্যবহার পর্যন্ত পড়াইতে পারি, শুধুমাত্র ব্যবহারটা, ব্যবহার পড়াইতে পারলে পরের দিন থেকে আমরা শুরু করবো নতুন ওই অংশটা। আচ্ছা, তাহলে আমরা কি উল্টাই দিতে হবে? এখন উল্টাই দিলে দেখো, লব্ধি, এই যে ছেদবিন্দু কোথায়, দুইটা ছেদবিন্দু যেটা হয়, তাহলে লব্ধি কোন দিকে আসবে, এই বরাবর লব্ধি আসবে, এই বরাবর, তার মানে লব্ধি কোনটা আরসি, এটা কোন বেগ, তার মানে যে বৃষ্টির সাপেক্ষে, মানে হচ্ছে গাড়ির সাপেক্ষে বৃষ্টির যে লব্ধি বেগ সেটা হচ্ছে ভিআরসি, ভিআরসি, আর ভিআরসি মানে হচ্ছে ভি আর প্লাস হচ্ছে কি ভিসি, কিন্তু মাইনাস ভিসি, ভিআর আমি এখানে লিখে দিচ্ছি, ভি আর প্লাস হচ্ছে কি, প্লাস হচ্ছে ভিসি, প্লাস হচ্ছে কি ভিসি। এন্ড কেন যোগ করেছি, যোগই করেছি আমি, লব্ধি তো ভেক্টর তো হয়েছে, ভেক্টর যোগ করেছি, কিন্তু যোগ করার পরে কি হয়েছে এখানে, তাহলে আমি ভি এটা সমান পাচ্ছি, ভি আর মানে হচ্ছে পাচ্ছি কি আমি, ভি আর মাইনাস হচ্ছে কি ভিসি পাচ্ছি। আর তুমি যদি লব্ধি বের করতে চাও, সমকোণী ক্রিয়াশীলেরা সমকোণী ক্রিয়াশীল, তাহলে লব্ধি যদি বের করতে চাও তাহলে অবশ্যই কি পাবা তোমরা, সরাসরি লব্ধি বের করবা, ভি আর সি সমান পেয়ে যাবে এখান থেকে, ভি আর স্কয়ার প্লাস হচ্ছে কি ভি সি স্কয়ার। তাহলে লব্ধি বের কত পাবে, এটা তো তোমার ভেক্টরটা, ভেক্টর আকারে প্রকাশটা, আর এটা হচ্ছে কিসের আকারে প্রকাশ, এটা হচ্ছে তোমার কিসের মাধ্যমে প্রকাশ করছি আমরা, এটা হচ্ছে তোমার মান, এটা হচ্ছে মান, আর এটা কি লব্ধি ভেক্টর, এটা লব্ধির মান, লব্ধি ভেক্টর, লব্ধির মান, লব্ধি ভেক্টর। সবাই কি বুঝতে পারছো? ইনভাইট করেছো এবং অবশ্যই ইনভাইটও কাউন্ট করা হয়েছে। তাহলে আমরা বৃষ্টির, এটা হচ্ছে লব্ধি বেগ, বুঝতে পেরেছো? আর যদি দিক বের করতে চাও, তাহলে দিক বের করতে গেলে কি হবে, তাহলে লব্ধি, এখন যদি দিক বের করতে চাও তাহলে থিটার মান দেখো, যদি দিক, এটা তো একটা গেল, সবাই কি বুঝছো এটা? যদি এটা বুঝে থাকো, এখন দেখো আমরা যদি দিক বের করতে চাই তাহলে কি করব, লব্ধি বের করছে, এটা হচ্ছে কি গাড়ির সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগ। এখন তুমি যদি দিক বের করতে চাও তাহলে আমরা পেয়েছি এরকম, আমরা তো এরকম ভাবে পেয়েছি তাই না, এটা হচ্ছে ভিআরসি, এটা হচ্ছে ভিআরসি পেয়েছি, এটা হচ্ছে আমার ভি, এটা হচ্ছে কি ভিসি ছিল, এটা আমার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি ভিআর। তাহলে লব্ধি যদি বের করতে চাও, তাহলে দেখবা কি, লব্ধি কিন্তু দুই ভাবে বের করা যায়, লব্ধি হচ্ছে দুই ভাবে, একটা হচ্ছে তোমার ভূমির সাথে, একটা হচ্ছে ভূমির সাথে, আরেকটা হচ্ছে উল্লম্বের সাথে। দেখো এটা হচ্ছে ভূমির সাথে উৎপন্ন গুণ, এটা হচ্ছে ভূমির সাথে, যদি ভূমির সাথে বলে লব্ধিটা বের করো,
তাহলে লব্ধি হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে তোমার থিটা, এই যে থিটা, এই থিটা হবে কত tan ইনভার্স 1 সমান কি আসবে, এই ক্ষেত্রে দেখবা যে আমরা জানি কি, দেখো এটা তুই ধরো তো লম্ব কোনটা, এটা না, এটা কি লম্ব না, এটা এই যে এটা তুই লম্ব হয়, তার মানে এটা কি বলছে, এটা হচ্ছে VR, এটা কোনটা বোঝাচ্ছে VR। তাহলে আমরা কি জানি লম্ব বাই ভূমি, tan মানে কি মূলত আসছে কোথা থেকে, tan থিটা থেকে, তোমরা এরকম মনে রাখো যে tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কি জানি লম্ব বাই ভূমি। তো এই ত্রিভুজটার মধ্যে লম্ব কোনটা VR আর ভূমি হচ্ছে কোনটা VC। সবাই কি বুঝতে পারছো, সবাই কি বুঝছো এটা, এখানে কি আসছে তাহলে তোমরা কি বুঝছো এটা? কিন্তু আমরা তো ওইভাবে চিন্তা করি যে আসছে কোথা থেকে, এরকম থেকে আসছে না, আসছে তো ওইদিকে, ধরে নিচ্ছি আমরা এদিকে, সেই ক্ষেত্রে তোমার আমরা তো এইভাবে ধরে নিই, তাহলে এটা হচ্ছে কি, এটা থিটা যদি ধরি, এটা আর এটা তো একই কথা, আচ্ছা এটা আর এটা এক কথা, এটা আর এটা হচ্ছে এক কথা, তুই ভূমির সাথে ধরি, এটা কিন্তু ভূমির সাথে ধরা আছে, যদি ভূমির সাথে ধরো তাহলে অবশ্যই তোমাকে কাউন্ট করতে হবে এরকম ভাবে যে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে পাই বাই 2, থিটা ইজ পাই বাই 2 মাইনাস হচ্ছে tan ইনভার্স, তাহলে এই ক্ষেত্রে tan ইনভার্স কি আসবে VR বাই, তাহলে কি আসবে VR বাই কি আসবে VC, একটু দেখো তো কি আসে এখান থেকে, VR বাই VC আসে, সবাই একটু কমেন্টে জানাও তো VR বাই VC পাচ্ছ কিনা। এটা দিয়ে আমি কিন্তু এটা দিয়ে করছি, এটা দিয়ে, আর তুমি যদি ওইটা দিয়ে করো, এটা দিয়ে ধরো, এটা কিন্তু কোণের ওয়াইজ চেঞ্জ হবে, কোণের সাথে পরিবর্তন হবে, আর আমি তো এটা করি, এটার সাথে করি, এটা কিন্তু ভূমির সাথে কত গুণে যদি থাকে, যদি প্রশ্ন করে ভূমির সাথে কত গুণে লব্ধি, ভূমির সাথে কত গুণে ক্রিয়াশীল, বা ভূমির সাথে কত গুণে ছাতা ধরতে হবে, প্রশ্নটা হচ্ছে ছাতা সম্পর্কিত, এই ভূমির সাথে কত গুণে ছাতা ধরতে হবে সেটা হচ্ছে এটা, তো পাই মাইনাস করতে হবে, সেক্ষেত্রে পাই। আর যদি তোমাকে বলে ওইটার সাথে মানে উলম্বের সাথে ছাতা ধরতে হয়, তাহলে আসবে সরাসরি থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স লম্ব বাই, এখান থেকে লম্ব বাই ভূমি, তো লম্ব বাই ভূমি, তাহলে এখন থিটা কোথায় গেছে, এটা থিটা যদি এটা হয়, তো থিটা যদি এটা হয়, এখন দেখ এটা কি VC, এটা কি VC, কারণ এটা যদি VC হয়, দেখো এই বরাবর কি আছে VC টা আছে, কারণ এর দিকে তো VC আছে, আর এটা কি এটুকু কি VR, এটুকু কি আছে VR, সেই ক্ষেত্রে আসবে কি আমার লম্ব বাই ভূমি, তার মানে এটা আসবে tan ইনভার্স কি আসবে আমার, তাহলে VC ডিভাইডেড বাই কি আসবে VR, VC ডিভাইডেড বাই কি আসবে VR আসবে। সবাই কি বুঝছো যে আমরা কিভাবে এখান থেকে করব? এখন আসি আমরা নৌকা সম্পর্কিত, লাস্ট হচ্ছে নৌকা এবং নদী সম্পর্কিত, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সৃজনশীলের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, নৌকা ও নদী সম্পর্কিত, হচ্ছে সবচেয়ে বড় একটা ক্লাস, এইখান থেকে নিতে গেলে একটা পুরো একটা ক্লাস থাকে। এখন ধরো এই হচ্ছে একটা নদী, আর এই হচ্ছে কি, আচ্ছা এই ধরো হচ্ছে একটা নদী, হ্যাঁ একটা নদী যাচ্ছে এরকম ভাবে নদী, তো এই নদীর মধ্যে এখানে তুমি দাঁড়িয়ে আছো, তুমি কিভাবে সাঁতার কাটবে, তো তুমি যদি সাঁতার কাটো তাহলে তুমি এখন ধরো তুমি যাচ্ছ কি, নদীর স্রোত যাচ্ছে এদিকে, এটা হচ্ছে স্রোত, স্রোত হচ্ছে এটা, ধরো হচ্ছে স্রোতের বেগ হচ্ছে এখানে এদিকে স্রোত আছে ইউ, তাহলে এই বরাবর আমি দিচ্ছি, এটা হচ্ছে স্রোত যাচ্ছে এদিকে, এটা হচ্ছে স্রোতের দিক দিচ্ছি, যে স্রোত হচ্ছে এদিকে, ঠিক আছে। তুমি নৌকা চালাচ্ছ কিভাবে, এইভাবে দেখো, তুমি নৌকা চালাচ্ছ কিভাবে, এইভাবে, তো দুইটি নৌকা চালাবে, তার মানে দেখো ভি বেগে নৌকা চালাচ্ছ, ভি বেগে নৌকা, তার মানে আলফা কোণে ক্রিয়াশীল, তুমি নদী পারাপার গেছো, তুমি যদি আলফা কোণে ক্রিয়াশীল থাকো, আলফা কোণে ক্রিয়াশীল হও, তাহলে দেখো তোমার তুমি স্রোত হচ্ছে এদিকে আর নৌকা চালাচ্ছ এদিকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত আলফা, এই ক্ষেত্রে তুমি ভেক্টর বিভাজন সূত্র অ্যাপ্লাই করো, তাহলে লব্ধি ভেক্টর কি হবে, তাদের এই বরাবর ক্রিয়াশীল হবে, লব্ধি ভেক্টর যাবে কি এই বরাবর ক্রিয়াশীল, তাহলে লব্ধি ভেক্টর ধরে হচ্ছে আর, লব্ধি ভেক্টর হচ্ছে আর, এবং এই লব্ধি ভেক্টরকে আর ধরে তুমি উপাংশ সূত্র ব্যবহার করে ফেলো, তুমি উপাংশ সূত্র যদি ব্যবহার করো তাহলে দেখো, তাহলে নদীর প্রস্থ বরাবর, নদীর দৈর্ঘ্য বরাবর, দেখো দৈর্ঘ্য বরাবর কি আছে মানে, দৈর্ঘ্য বরাবর কোন অংশটা বলো তো, দৈর্ঘ্য বরাবর বলতে এই যে এই বরাবর, দৈর্ঘ্য বরাবর হচ্ছে এটা, নদীর দৈর্ঘ্য বরাবর অনুভূমিক উপাংশ কি আছে, অনুভূমিক উপাংশ কি আছে এখানে, অনুভূমিক উপাংশ, দৈর্ঘ্য বরাবর অনুভূমিক উপাংশ যেটা পাবা সেটা কি পাচ্ছ, দেখো কত পাচ্ছ, দেখো এইটার জন্য একটা পাবা কি পাচ্ছ, এই যে এটা, তো একটা পাচ্ছ হচ্ছে অনুভূমিক অংশ কি জানো তোমরা, আর cos থিটা, কি জানো আমরা জানি কি আর cos থিটা, তো আর cos থিটার সমান এখানে লব্ধি উপাংশ, অনুভূমিক লব্ধি উপাংশ, কারণ দুইটা অংশ আছে এখানে, একটা ইউ ভেক্টর, এইটা লব্ধি ভেক্টর যদি হয় তাহলে এর একটা অংশ ইউ, একটা অংশ কি ভি, তাহলে আমরা এখানে সামান্তরিক সূত্র ব্যবহার না করে প্রথমে কি করছি, উপাংশ সূত্র ব্যবহার করছি, বা ভেক্টর বিভাজন সূত্র, সেই অনুযায়ী এখানে লিখতে পারি, দেখো এটুকু কি কত ডিগ্রি কোণে, দেখো ভূমির সাথে ধরছো দৈর্ঘ্য বরাবর মানে স্রোত বরাবর, দৈর্ঘ্য বরাবর বলতে পারো, অথবা নদীর স্রোত বরাবর কি বলতে পারো এটাকে, স্রোতের বরাবর, স্রোত বরাবর কি বরাবর, নদীর স্রোত বা দৈর্ঘ্য বরাবর যদি আমি নৌকা মানে ধরা হয় উপাংশ বের, লব্ধি উপাংশ বের করে, তাহলে আর cos থিটার সমান পাবা কত, পাবা ইউ cos 0 ডিগ্রি, কেন পাচ্ছ ইউ cos 0 ডিগ্রি, কারণ দৈর্ঘ্য বরাবর, তার মানে ভূমির সাথে একসাথে সমান্তরালে আছে,
একচক্র সমান্তরাল মানে সমমুখী, দুইটা ভেক্টর সমমুখী থাকলে কি হয়, তুমি যেদিকে ধরছো তোমার ধরার দিক আর ভেক্টরের দিক সেম ডিরেকশন, সেক্ষেত্রে মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। তাহলে কত পাচ্ছ, ইউ cos g। যদিও এটাকে আমি বড় করে বোঝাইতে পারতাম, এত বড় করে আজকে বোঝাচ্ছি না। এখন এখানে তাহলে এই ভেক্টরটা কত গুণে, এই ভেক্টর তো কত গুণে আছে দেখো, ভূমির সাথে এটা আলফা কোণে ক্রিয়াশীল, তাহলে কি লিখবো আমি v cos আলফা। তাহলে এটা হচ্ছে ভূমি, এটা কি পেয়েছি, ভূমির অনুভূমিক উপাংশ পেয়েছি, অনুভূমিক লব্ধি উপাংশ। এখন দেখো নদীর প্রস্থ বরাবর, নদীর প্রস্থ বরাবর, তো প্রস্থ বরাবর, নদীর প্রস্থ বরাবর উলম্ব উপাংশ, কি বরাবর উপাংশ, উলম্ব উপাংশ, নদীর প্রস্থ বরাবর উলম্ব উপাংশ যেটা পাচ্ছ সেটা হচ্ছে r sin থিটা। কি পাচ্ছ তুমি, r sin থিটা, মানে কোনটা বুঝতো, এই বরাবর, নদীর প্রস্থ মানে কি এই বরাবর যেটা পাচ্ছ, উলম্ব বরাবর। তো উলম্ব বরাবর যদি হয় তাহলে চিন্তা করে দেখো, তাহলে কি পাচ্ছ তুমি এখানে u sin 0 ডিগ্রি, কি পাচ্ছ u sin 0 ডিগ্রি, প্লাস হচ্ছে কি পাচ্ছ তুমি এখানে, তাহলে পাবা কি v sin আলফা, না v sin আলফা। তুমি কি বুঝছো এটা, ওই যে আগে দেখো উপাংশ, আমি কিছুক্ষণ আগে তোমরা দুই বা ততোধিক ভেক্টর উপাংশে বিভাজিত হয়ে গেলে, দুই বা ততোধিক ভেক্টর উপাংশে বিভাজিত হয়ে গেলে লব্ধি ভেক্টর, আমরা যখন মান বের করছিলাম দেখো এই লব্ধি ভেক্টর উপাংশ, এটা হচ্ছে লব্ধি উপাংশ, লব্ধি ভেক্টর, লব্ধি উপাংশ, এটা হচ্ছে লব্ধি অনুভূমিক উপাংশ। তাহলে তুমি এখান থেকে পাচ্ছ কি, এটার মান কত, এইটা দিয়ে যেটা পাচ্ছ, তাহলে লব্ধি ভেক্টরটা কত r, তাহলে এখান থেকে এটা মানে কি p, এটা ভেক্টরটা কি p যদি ধরো, তাহলে এই যে ভেক্টরটা এটা কি q, এটা কি ধরবা তুমি, এই যে ভেক্টরটা এটা কি ধরবা, q ধরবা, ঠিক আছে। তাহলে আমার এখানে উলম্ব উপাংশ q, মানে r cos থিটা সমান কত p, r sin থিটা সমান জানো কি q, মানে আমি ধরে যখন বিবেচনা করছি তখন এই বরাবর আর এই বরাবর ধরেছি। যদি এই বরাবর ধরি, সবাই কি বুঝছো কিনা আমাকে একটু বলো, যদি ধরি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে লব্ধি, যেটা পাবো সরাসরি লিখছি আমি, তো এই ক্ষেত্রে লব্ধি পাবো হচ্ছে p স্কয়ার প্লাস q স্কয়ার, সরাসরি p স্কয়ার প্লাস q স্কয়ার, যেখানে p এর মান কত পাচ্ছ, p হচ্ছে এটা মানে এটা প্লাস এটা দিয়ে পাবো তুমি। তো আগে তো বের করে নিবা, আগে তুমি এইটুকু দিয়ে মান বের করবা, এইটুকু দিয়ে মান বের করবা, তারপরে তুমি সূত্র ব্যবহার করবা। আচ্ছা এখন এখান থেকে আর মানটা তুমি বের করো, আর দেখো তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি এই যে এটা সূত্র, এই সূত্র দিয়ে যদি করি তাহলে এইখান থেকে কি পাচ্ছ দেখো তো, আচ্ছা এইটুকু বের করলে হচ্ছে, তাই আমার p সমান যেটা পাবো এখান থেকে যদি বের করো, p সমান r cos থিটা, p হচ্ছে r cos থিটা সমান সমান u প্লাস v cos আলফা, এটা হচ্ছে উলম্ব উপাংশ, অনুভূমিক উপাংশ, আর এটা সমান q সমান যেটা পাচ্ছ r sin থিটা ইকুয়াল হচ্ছে দেখো 0 ডিগ্রি, sin 0 ডিগ্রির মান কত, 0, sin 0 ডিগ্রির মান কত জানি আমরা 0, যদি sin 0 ডিগ্রির মান 0 হয়, সবাই একটু বলো আমাকে যে sin 0 ডিগ্রির মান যদি 0 হয় তাহলে আমরা কি পাবো এখান থেকে, সবাই একটু কমেন্টে জানানোর চেষ্টা করবা। আচ্ছা তাহলে আমরা দৈর্ঘ্য বরাবর একটা পাচ্ছি আর প্রস্থ বরাবর একটা পাচ্ছি, একটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর, আরেকটা কি পাচ্ছি আমরা প্রস্থ বরাবর, দৈর্ঘ্য বরাবর আরেকটা কি পাচ্ছি আমরা প্রস্থ বরাবর। আচ্ছা তাহলে এখান থেকে কি পাবো আমরা, শুধুমাত্র এটা তো 0 হয়ে যাচ্ছে, তার মানে পাচ্ছি v sin আলফা, এখান থেকে পাচ্ছি কি শুধুমাত্র v sin আলফা, তাহলে আমরা এটা পাচ্ছি শুধুমাত্র v sin আলফা, কারণ একটা মান 0 হয়ে যাবে, এইটুকু মান কি 0। তাহলে এই হচ্ছে আমাদের একটা হচ্ছে প্রস্থ বরাবর উপাংশ, উলম্ব উপাংশ, আর একটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর উলম্ব উপাংশ। তো এই জিনিসগুলো মনে রাখবা। এখন এই জিনিসগুলো যদি মনে রাখো তাহলে লব্ধি পাবো কোনটা, এটা লব্ধি ভেক্টর হচ্ছে এটা, লব্ধি ভেক্টর হচ্ছে এটা। আর যদি বলা হয় এখানে, এখন আমি মান বের করে দেখাচ্ছি, যদি বলা হয় তোমাকে যে t সময় পর দেখো যে প্রস্থ কত, প্রস্থ বরাবর কত, প্রস্থ বরাবর সরণ, প্রস্থ বরাবর সরণ বলে, যে t সময় পর প্রস্থ বরাবর সরণ বলে, তাহলে কি পাবো এখান থেকে, তাহলে দেখা যাবে সরণটা হবে s ইকুয়াল টু s বাই প্রস্থ বরাবর মানে y ওকে, তাহলে y ইকুয়াল যেটা পাবা, y ইকুয়াল পাবো কত পাচ্ছো, এই দেখো কত হচ্ছে এখানে, তাহলে পাবো হচ্ছে তুমি যেটা পাবা এই যে এটা, তাহলে কত আছে v sin, লব্ধিটা কত আছে v sin ইনটু t, মানে মেইন সূত্র হচ্ছে তুমি জানো, তুমি s ইকুয়াল কি জানো, s ইকুয়াল ut জানো না, vt সমবেগের সূত্র কি জানি, vt জানি। তো এখানে v বলতে কোনটা, এইটুকু v বলতে কোনটা বোঝাচ্ছে, কারণ তো এইটাকে ওই দিকে একই বেগ থাকবে, এখানে বেগের কোনো পরিবর্তন হবে না, একটা কোণের যেহেতু পরিবর্তন হচ্ছে না বেগেরও পরিবর্তন হবে না, তাহলে এই কোণে ক্রিয়াশীল থাকলে এটা এইটুকু সমবেগ, তাহলে কত পাচ্ছি v sin আলফা t, এটা হচ্ছে প্রস্থ বরাবর 2 সেকেন্ড পরে প্রস্থ বরাবর সরণ কত, 3 সেকেন্ড পরে কত, ইত্যাদি যদি বলে তাহলে এটা। আর যদি বলা হয় দৈর্ঘ্য বরাবর, যদি বলা হয় t সময় পর দৈর্ঘ্য বরাবর সরণ কত, t সময় পর দৈর্ঘ্য বরাবর সরণ চাই তোমার কাছে, দৈর্ঘ্য বরাবর সরণ চাই, তাহলে বের করবা x হচ্ছে x কত, এদিকে যাচ্ছে না, তাহলে এদিকে অনুভূমিক সরণ কত, দেখো অনুভূমিক বেগ কোনটা, এটা না, তাহলে কোনটা পাচ্ছ u প্লাস v cos আলফা, v cos আলফা ইনটু কি পাবা
টি। তো বসাই দিবে এটা, বুঝছো? তো তুমি যদি স্রোতের বরাবর বা দৈর্ঘ্য বরাবর সরণ বের করতে চাও টি সময় পরে তাহলে এটা, আর যদি প্রস্থ বরাবর সরণ বের করতে চাও তাহলে প্রস্থ বরাবর সরণ হচ্ছে ভি সাইন আলফা ইনটু হচ্ছে টি। সবাই কি বুঝছো? সবাই কি বুঝতে পেরেছো কিনা? সবাই কি বুঝতে পেরেছো কিনা? যদি এরকম বুঝে থাকো তাহলে আমরা এখন আমি সরাসরি সূত্র লিখে দিতে পারবো তোমাদের। তাহলে আমরা এখান থেকে দিক বের করবো যদি, তাহলে আমরা এখান থেকে দিকটা কোনটা পাবো? তাহলে এই ভেক্টরের দিক নির্ণয় করবা কিভাবে? এই ভেক্টরের দিকটা আমরা কিভাবে পাবো? তাহলে এই ভেক্টরের দিক যদি পেতে চাও তাহলে দেখো দিক হচ্ছে কত ডিগ্রি কোণে আছে, ভেক্টরের মূল ভেক্টর থিটা কোণে আছে। তাহলে আমরা জানি tan থিটা সমান যে ভেক্টরের সাথে থাকবে। চিন্তা করে দেখো, আমরা যদি এটা ধরি y/x, কি জানি আমরা y/x জানি, সূত্র কিন্তু y/x। ঢাল মানে কি? tan থিটা একটা ঢাল বোঝায়, tan থিটা মানে ঢাল। এখন চিন্তা করো ঢাল মানে কোনটা বোঝাচ্ছে? এটা না, এই দেখো এটা। তাহলে এই ঢালটা, ঢাল বলতে এইটুকু বোঝাচ্ছে, এইটুকু যে কোণে আছে, এইটুকু যদি এই কোণে থাকে তাহলে মানে এইটুকু যদি থিটা ধরি তাহলে হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে y বরাবর, y বরাবর বেগ, এটা কি vy, মানে হচ্ছে y বরাবর যে উল্লম্ব উপাংশটা। তো y বরাবর উল্লম্ব উপাংশ কত পাইছি? vy সমান যেটা মানে হচ্ছে r sin কত পাইছি? r sin থিটা, r sin থিটা সমান কত পাইছি? r sin থিটা সমান পেয়েছি v sin আলফা, v sin আলফা পেয়েছি, দেখো v sin আলফা, ঠিক আছে? আর x অক্ষ বরাবর যে সরণ এই বরাবর, এবারও যে সরণটা পাইছি সেটা হচ্ছে vx, কত পাইছি? vx মানে কি r cos থিটা, r cos থিটা, এটা সমান পেয়েছি u plus v cos আলফা, u plus v cos আলফা পেয়েছি। তাহলে তুমি কি বসায় দেবা? দেখো সরাসরি বসায় দাও, y মানে কত? y মানে হচ্ছে কি বসাবো আমরা এখানে? v sin আলফা, v sin আলফা, আর x মানে কত? দেখো x মানে কত আছে? u plus v cos আলফা, u plus v cos আলফা। তাহলে এই হচ্ছে আমার দিক নির্ণয়। তাহলে দিকটা হচ্ছে কত? তাহলে থিটা, দিকটা বাবা থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে v sin আলফা ডিভাইডেড বাই হচ্ছে এখানে tan ইনভার্স থাকবে, এখানে আমরা লিখব হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স 1 ইনটু হচ্ছে u plus v cos আলফা। সবাই কি বুঝছো? সবাই কি তোমরা এটা বুঝছো? যে তাহলে এটা গেল এখন। তাহলে আমরা কি করলাম এখন? যদি সমকোণে, এখন যদি প্রশ্ন যেটা আসে তোমাদের প্রশ্ন কিন্তু নদী সম্পর্কিত কয়েকভাবে আসে, কয়েকভাবে আসে, এটা গেল একটা। এখন যদি তোমাকে বলা হয় যে যদি আমাদের এখানে প্রশ্ন বলে যে ন্যূনতম সময় নদী পার হতে, প্রশ্ন হচ্ছে ন্যূনতম সময় নদী পার হতে কত সময় লাগবে, আর এইটাও নদী পার হতে কত সময় লাগবে। তো নদী পার হতে যে সময় লাগবে তুমি মাত্র তোমাদের দেখাচ্ছিলাম নদী পার হবে কোন বেগ দ্বারা। আমি যদি তোমাদের প্রশ্ন করি নদী পার হওয়া, তুমি যদি অনুভূমিক লব্ধি বেগ, যদি অনুভূমিক বরাবর লব্ধি বেগ দিয়ে কোনোদিন নদী পার হওয়া সম্ভব, কোনোদিন নদী পার হওয়া সম্ভব, তাহলে আমরা কিন্তু এই vx বেগে কোনোদিন নদী পার হতে পারবো না, vx বেগে কোনোদিন নদী পার হতে পারবো না। তাহলে আমাকে নদী পার হতে কে সাহায্য করছে? নদী পার হতে সাহায্য করবে কে? vy। কোন বেগ সাহায্য করবে? vy মানে উল্লম্ব উপাংশটা। আর উল্লম্ব উপাংশ কত পেয়েছি আমরা? উল্লম্ব উপাংশ vy সমান কত পেয়েছি? v sin আলফা, v sin কি পেয়েছি? v sin আলফা। তাহলে এই v sin আলফা নদী পার হতে, তাহলে বেগ কত? উল্লম্ব বরাবর লব্ধি বেগ হচ্ছে v sin আলফা, কারণ এই বেগ দিয়ে তুমি নদী পার হচ্ছ। আর কত সময় লাগবে? ধরে নিচ্ছি t সময়। নদীর প্রস্থ কত? d, এটা তো একটা প্রস্থ আছে, নদীর প্রস্থ কত আছে? এইটুকু হচ্ছে একটা প্রস্থ আছে, প্রস্থ কত? d। নদী পার হতে যত সময় লাগবে, তাহলে দেখো নদী পার হওয়ার জন্য তাহলে সময় লাগবে t, আর আমরা জানি সূত্র কি জানি? s ইকুয়াল টু জানি কি vt। সুতরাং t সমান কি জানো তুমি? s বাই v জানো। যদি s বাই v জানো তাহলে এখানে v বলতে কোনটা? vy, আর d বলতে t, এখানে t বলতে t, আর এখানে d বলতে কোনটা? s কে বোঝাচ্ছে। d মানে কত আছে? নদীর প্রস্থ, d মানে কত? নদীর প্রস্থ। s মানে এখানে b, d, আর v বলতে কোনটা বোঝাচ্ছে? যে উল্লম্ব বরাবর নদী পার হইতে যে বেগের প্রয়োজন, নদী পার হইতে আমার লব্ধি বেগ প্রয়োজন, উল্লম্ব লব্ধি বেগ প্রয়োজন, অনুভূমিক লব্ধি বেগের কোনো প্রয়োজন নাই। তাহলে আমার কি আসবে এখানে? তাহলে v sin আলফা আসবে। বুঝছো কি? তাহলে v sin আলফা, এটা হচ্ছে নদী পার হওয়ার জন্য আমার কত সময় লাগবে, ন্যূনতম সময়, যত সময় লাগবে সেটা। এখন যদি ন্যূনতম সময় বলে তাহলে একটা ফ্যাক্ট আছে, তাহলে একটা ফ্যাক্ট আছে, একটু বোঝাচ্ছি আমাদের প্রশ্ন আসে ন্যূনতম সময় নদী পার হতে। ন্যূনতম সময় যদি বলা হয় তাহলে তোমার কি করতে হবে? তাহলে মনে করবা এখানে থিটার মান কত? থিটা ইজ গ্রেটার দেন কত? 90 ডিগ্রি। দেখো লেস দেন 90 ডিগ্রি, থিটা ইজ লেস দেন 90 ডিগ্রি। আমরা যেটা বের করেছি সেটা হচ্ছে আলফার মানটা যদি 90 ডিগ্রির চেয়ে ছোট হয়, আলফা মান যদি 90 ডিগ্রির চেয়ে ছোট হয় তাহলে প্রত্যেকটা সমীকরণ প্রযোজ্য। বাট যদি আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে যায়, আলফা যদি আমার 90 ডিগ্রি হয়ে যায় তখন কিন্তু আমার সূত্রের পরিবর্তন হয়ে যাবে। তখন কি আসবে? আমার সূত্রের পরিবর্তন হবে। তাহলে আমরা দেখা যাবে ন্যূনতম সময় একটা বের করতে পারবো। কি বের করতে পারবো? আমার ন্যূনতম সময়। ন্যূনতম সময় শর্ত হচ্ছে, মনে রাখবা, ন্যূনতম শর্ত, ন্যূনতম সময়ে নদী পার হওয়া, এটা খুবই ইম্পর্টেন্ট এই অংশগুলো। ন্যূনতম নদী পার হওয়ার শর্ত, নদী পার হওয়ার শর্তগুলি।
এক হচ্ছে ন্যূনতম পার হওয়ার শর্ত হচ্ছে মানে হচ্ছে তোমাকে নদী আলফার মান কত হবে 90 ডিগ্রি হতে হবে। আলফার মান কি হতে হবে এক প্রথম হচ্ছে আলফার মানটা 90 ডিগ্রি হতে হবে। এর মানে বুঝতে পারছো নৌকা এবং স্রোত, এর মানে হচ্ছে স্রোত, এর মানে হচ্ছে কি স্রোত ও নৌকা, স্রোত ও নৌকার গতি, স্রোত এবং নৌকা যে মধ্যবর্তী কোণ, স্রোত যাচ্ছে দৈর্ঘ্য বরাবর আর নৌকা যাচ্ছে কি প্রস্থ বরাবর, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হইতে হবে কত 90 ডিগ্রি। যদি তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় তাহলে তারা এটা পারবে, ঠিক আছে। আরেকটা কি করতে হবে, কি করতে হবে, তাহলে নদীর নৌকা চালাতে হবে কোন বরাবর, নৌকা নদীর প্রস্থ বরাবর, নৌকা নদীর প্রস্থ বরাবর চালাতে হবে, নদীর প্রস্থ বরাবর, নদীর প্রস্থ বরাবর চালাতে হবে, বুঝতে পারছো। ড্রাইভ করতে হবে কোন বরাবর প্রস্থ, এই দুইটা শর্ত যদি ফিল আপ করতে পারে তাহলে নদীটা, তাহলে ন্যূনতম সময়ে তুমি নদী পার হতে পারবা। তাহলে ন্যূনতম সময় যদি তোমার এই শর্ত মেনে চলে তাহলে দেখো ন্যূনতম সময় মানে হচ্ছে ন্যূনতম সময় নদী পার হওয়ার শর্ত কি হবে, তাহলে টিটা হবে কত, তাহলে টি এর মান দেখো ন্যূনতম সময় আলফা মান কত 90 ডিগ্রি, তাহলে সূত্র দাঁড়াবে কত শুধুমাত্র ডি, কারণ sin 90 ডিগ্রির মান কত 90 ডিগ্রি, sin 90 ডিগ্রির মান কত সরি sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাই না। যদি 1 হয় তাহলে আমরা কি পাচ্ছি টি সমান d/v, এটা হচ্ছে ন্যূনতম সময় নদী পার হওয়া। তো নদীর ন্যূনতম সময় নদী পার হলে শুধুমাত্র কি থাকবে নৌকার বেগ, শুধুমাত্র নৌকার বেগে কোনো উপাংশ তৈরি হবে না, কোনো উপাংশ তৈরি হবে না। সবাই কি বুঝতে পারছো কিনা আপনি কমেন্টে জানিও, নৌকার বেগের কোনো উপাংশ তৈরি হবে না, বাস। তাহলে এই ক্ষেত্রে গিয়ে আমরা যেটা পাচ্ছি এটা গেল নদী। এখন এই সূত্র প্রথম যেটা যে সূত্রগুলি পেয়েছি প্রত্যেকটা দিয়ে তুমি পেয়ে যাবে। তবে আরেকটা শর্ত আছে, যদি তোমাকে এখন বলা হয়, যদি তোমাকে বলা হয় যে ন্যূনতম দূরত্বে নদী পার হওয়া, ন্যূনতম দূরত্বে নদী পার হওয়া ন্যূনতম সময় কিন্তু এক না, তোমরা অনেকটা ভুল করো, এখানে প্রশ্ন ভুল হয়। আমি বলে দিচ্ছি ন্যূনতম সময় পার হতে গেলে, ন্যূনতম সময় পার হতে গেলে তুমি এই বরাবর রওনা হবা, তোমাকে রওনা হইতে হবে প্রস্থ বরাবর, নদীর প্রস্থ বরাবর, সেক্ষেত্রে তুমি কিন্তু পৌঁছাবা কোন বরাবর, এই বরাবর পৌঁছাবা তুমি, কারণ হচ্ছে স্রোত এদিকে যাচ্ছে তুমি নৌকা চালাচ্ছ এদিকে, স্রোত এদিকে যাচ্ছে নৌকা চালাচ্ছ এদিকে, এই বরাবর নৌকা চালাচ্ছ মানে আলফা ইজ কত ডিগ্রি 90 ডিগ্রি হচ্ছে, আলফার মান 90 ডিগ্রি। তার মানে এই লোক দিয়ে এখন কি হচ্ছে দেখো, চিন্তা করে দেখো, তুমি যদি নৌকার ব্যাগটা স্রোতের ব্যাগ এটা আর নদীর, যদি তুমি নৌকার ব্যাগ এদিকে রাখো তাহলে তাদের কি সামুদ্রিক, চিন্তা করো তারা এটা কি সামুদ্রিক হবে, সামুদ্রিকের কর্ণ বরাবর তাদের লোক দিয়ে নির্দেশ করবে, তাহলে অবশ্যই সেটা সোজাসুজি পার হতে পারবে না, যাবে কোন বরাবর তির্যক ভাবে নদী পার হবে। এইটাকে বলি আমরা ন্যূনতম সময়, এটাকে বলি আমরা কি ন্যূনতম সময় নদী পার হওয়া, এটাকে বলি আমরা ন্যূনতম সময় নদী পার হওয়া, বুঝতে পেরেছো কি। তো ন্যূনতম সময় নদী পার হওয়ার জন্য টি সমান কি লাগবে আমার d/v, সরাসরি সূত্র, যেখানে v হচ্ছে কি নৌকার বেগ, v হচ্ছে কি নৌকার বেগ, শুধুমাত্র নৌকার বেগ, শুধুমাত্র নৌকার বেগ বা সাঁতারু, নৌকার বেগ হতে পারে যে সাঁতার কাটবে, সাঁতারুর বেগ বা নৌকার বেগ, যদি সাঁতার কাটো তাহলে সাঁতারুর বেগ, যদি নৌকার চালানো হয় তাহলে নৌকার বেগ, ঠিক আছে। এখন আসি ন্যূনতম দূরত্বে, কি বললাম, তো ন্যূনতম দুইটার মধ্যে ডিফারেন্সটা কি দেখো, এখন যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে ন্যূনতম পথে বা দূরত্বে, ন্যূনতম পথে বা দূরত্বে। তো ন্যূনতম পথে বা ন্যূনতম দূরত্ব নদী পার হতে গেলে তোমাকে কিভাবে রওনা হতে হবে, এই ক্ষেত্রে তোমার লব্ধিটা দেখো, যেহেতু স্রোত এদিকে যাচ্ছে, ন্যূনতম পথ বলতে তুমি সোজা এই পার হবা, তোমাকে একদম ডিরেক্ট এখানে পার হতে হবে, তুমি তোমার গন্তব্য হবে এটা, তোমার গন্তব্য হচ্ছে কোনটা, ধরো হচ্ছে এটা ও, আর গন্তব্য হবে কি তোমার এ বিন্দুটা। এর মানে চিন্তা করে দেখো, তুমি যদি এই বরাবর রওনা হলে কোনোদিন এই পর্যন্ত পৌঁছাতে পারবা, তো তোমাকে ধাক্কা দিয়ে স্রোত কি করবে, এই পাশে নিয়ে যাবে, তোমাকে ধাক্কা দিয়ে কি করবে স্রোত এই বরাবর নিয়ে যাবে, কারণ লব্ধি পাবো তো এই বরাবর, যে লব্ধি এই যে এরকম ভাবে একটা সামুদ্রিক অঙ্কন করো, তাহলে সামুদ্রিক অঙ্কন করলে এই বরাবর হবে, লব্ধি চলে যাবে। তাহলে কি করতে হবে তোমাকে তাহলে নৌকা চালাতে হবে কিভাবে, এখন আর নৌকা 90 ডিগ্রি কোণে চালাতে পারবে না। তো এই শর্তটা শুধুমাত্র ন্যূনতম সময়ের জন্য প্রযোজ্য, ন্যূনতম পথের জন্য না। তাহলে ন্যূনতম পথ বলতে বোঝাচ্ছে তুমি একদম সোজাসুজি নদী পার হতে হবে, ঠিক আছে। তো সোজাসুজি নদী পার হওয়া মানে হচ্ছে বা নদীর প্রস্থ বরাবর নদী পার হওয়া, বা আড়াআড়ি নদী পার হওয়া, বা বিপরীত বিন্দুতে নদী পার হওয়া, বিপরীত বিন্দুতে পৌঁছাতে। এই প্রশ্নটা এতবার আসছে, মানে হচ্ছে তোমরা যদি প্রশ্ন খুঁজো বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি এক্সাম বা বিভিন্ন ধরনের বোর্ড প্লাস অ্যাডমিশন টেস্টে, মনে হয় 100 উপরে প্রশ্ন পাবা, সব মিলিয়ে আগের প্রশ্ন যদি খোঁজো একদম 100 উপরে পার হয়ে যাবে, 100 এর বেশি প্রশ্ন এখান থেকে আসছে, শুধুমাত্র এই টপিক থেকে। জাস্ট এই কনসেপ্ট ন্যূনতম পথে বা ন্যূনতম দূরত্ব, জাস্ট একটা কনসেপ্ট, ন্যূনতম পথ বা ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে। তাহলে কি হবে, শুধু এখানে তারপরে আলফার মানটা এখানে কি হবে, এই ক্ষেত্রে মনে রাখবা আলফা ইজ গ্রেটার দেন, আলফা অফ কোর্স ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি হতে হবে। অর্থাৎ তোমাকে নৌকা চালাতে হবে এই পথে, তুমি যদি নৌকা এদিকে চালাও, তাহলে সামুদ্রিক তৈরি হবে একটা, তাহলে দেখো এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে কি তাহলে সামুদ্রিক তৈরি হবে এরকম, দেখো এই
তাহলে কি দাঁড়াচ্ছে দেখো এই, তো স্রোত যাচ্ছে এখানে, স্রোত তো ওইদিকে যাচ্ছে, তো স্রোতের বেগ এখানে ধরো আর নৌকার বেগ এদিকে যদি আসে তাহলে দেখো এরকম একটা সামুদ্রিক আঁকতে পারবা। তো সামুদ্রিক যদি দেখো আমরা এটাকে লব্ধি নির্দেশ, এটা হচ্ছে তোমার লব্ধি, কারণ তুমি নৌকা চালাচ্ছ এই বরাবর আর স্রোত যাচ্ছে এইদিকে, তাহলে লব্ধি কোন দিকে যাচ্ছে এই বরাবর। তাহলে এইটাকে বলি আমরা ন্যূনতম পথে। তো ন্যূনতম পথে যদি যাও তাহলে কি হচ্ছে আগের মতো করে এই বরাবর তুমি যে বেগটা পাচ্ছ, এই বরাবর বেগ হচ্ছে কত vx কত পাচ্ছ u প্লাস v cos আলফা, v cos আলফা, যেখানে আলফা মানে কোনটা এটা, এখন আলফা কিন্তু স্থূলকোণ, আলফা এখন স্থূলকোণ আছে, এখন আলফা এটা, এখন আলফা হচ্ছে কারণ এটা v, এটা হচ্ছে u, এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে এটা হচ্ছে v আর এটা হচ্ছে u, কত ডিগ্রি u এবং v এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, যেখানে আলফা হচ্ছে স্থূলকোণে নৌকা চালাতে হবে স্রোতের বিপরীতে, স্রোতের বিপরীতে পারাতো। আচ্ছা এটা বাচ্চা তুমি vy টা যেটা পাবা সে vy টা আগের মতো করে পাবা, কত পাচ্ছ এখান থেকে, তাহলে পাবো হচ্ছে v sin আলফা, v sin আলফাই পাবা, ঠিক আছে। তো নদী যদি পারো, এখন ন্যূনতম পথে যদি বলা হয়, তো ন্যূনতম পথ বলতে তোমার ডি, তোমার ডি পাইতে হবে। তো ডি পেতে হলে তুমি কি করবা, তাহলে আমার এখান থেকে ডি হচ্ছে তোমার কি বের করতে হবে, দেখো তুমি যেহেতু জানো অ্যাসিড কি জানো, আমরা এখান থেকে সরাসরি ডি সমান, ডি হচ্ছে দূরত্ব মানে ভিটি, সুতরাং আমরা এখান থেকে ডি সমান যেটা পাচ্ছি, তো ন্যূনতম পথ মানে কত, ন্যূনতম পথ হচ্ছে ডি সমান যেটা পাবো সেটা হচ্ছে ভি মানে কত পাচ্ছ, আচ্ছা ন্যূনতম পথের জন্য এটা পাচ্ছ, তাহলে এখানে পাচ্ছ কত ভি সাইন আলফা, এটা হচ্ছে কত টি, ভি সাইন আলফা ইনটু হচ্ছে টি, তাহলে এই সূত্র দিয়ে আমরা বের করে ফেলতে পারবো, ঠিক আছে, যেখানে আলফার মানটা আমার দেয়া থাকবে, বুঝছো কি তোমরা। তারপর দেখি আমরা এটা গেল, সো আরো এখান থেকে ছিল, যদি আমি ভালো করে বুঝাইতে পারি নাই, এত সময় আমার নেই, এখন আমি লং রুলার একটু বুঝাই দিই, জাস্ট লং রুলার। তো লং রুলার টেলা এবং টানতে আমাদের সহজ, এটা কেন একটু, তাহলে দেখো এই হচ্ছে একটা, যদি লং রুলারটা হয় তাহলে আমরা এটা যদি ধরি, তাহলে দেখা যায় কি লং রুলারের ক্ষেত্রে দেখা যায় এটার একটা ভর আছে, ওজন, এই যে চাকাটার ওজন সবসময় কি নিচের দিকে ক্রিয়া করে, এই রোলার মানে কি একটা চাকা তাই না, ঘূর্ণক, একটা ঘূর্ণক যে ঘুরতে পারে সে হচ্ছে রোলার। তাহলে এটা হচ্ছে একটা রোলার বা একটা ঘূর্ণন কম একটা যন্ত্র যেটা ঘুরতে পারে, যার ঘূর্ণন, তার ওজন হচ্ছে ডব্লিউ, ওজন ডব্লিউ। এখন এটাকে আমি টানতেও পারি ঠেলেও নিতে পারি, যদি টেনে নেই তাহলে কি হবে, এবং মানে টানতে সহজ নাকি আমাদের ঠেলতে সহজ, এই ধরনের একটা প্রশ্ন আসে। তাহলে টানতে বা ঠেলতে আমার যদি, আমি যদি ঠেলা দিই, প্রথম ক্ষেত্রে আমি বের করছি হচ্ছে ঠেলা, ঠেলা বের করবো আমরা। সো প্রথম যদি আমি ঠেলতে শুরু করি তাহলে ঠেলার ক্ষেত্রে যেটা হবে দেখো, তো ঠেলতে শুরু করলে দেখা যাবে কি তুমি এক পরিমাণ একটা এখান থেকে বল প্রয়োগ করছো, সেই বলটা কি এই বরাবর আছে, সেই বলটা হচ্ছে এক পরিমাণ একটা বল প্রয়োগ করছো, তখন এই এক পরিমাণ একটা বল সে দুইটা অংশে ভাগ হয়ে যায়, যেহেতু ঠেলছো তুমি, তাহলে একটা যাচ্ছে এই বরাবর, সেটাকে বলি এটা যাচ্ছে এই বরাবর, তাহলে এটা যদি এই বরাবর হয় তাহলে এটা থিটা কোণ উৎপন্ন করেছে, তাহলে এটা যেহেতু থিটা, যার সাথে কোণ থাকে সে হচ্ছে ভূমি, যার সাথে কোণ থাকে সে হচ্ছে ভূমি, যার সাথে কোণ থাকবে সে হচ্ছে ভূমি। চিন্তা করো তুমি ঠেলতেছো মানে নিচের দিকে ক্রিয়া করতেছে একটা অংশ, একটা নিচের দিকে, আর যেহেতু সামনের দিকে যাচ্ছে তার মানে কি সামনে একটা অংশ, এরকম যখন তুমি প্রেস করো তখন কি একটা নিচের দিকে যায় আরেকটা সামনের দিকে, তার মানে দেখো একটা নিচের দিকে আরেকটা সামনের দিকে, তাহলে এই দিকে যেটা আসছে সেটা হচ্ছে তোমার f sin থিটা, f sin থিটা, তাহলে দেখো থিটা কোণে কি আছে, তাহলে উল্লম্ব উপাংশ, এটা হচ্ছে উল্লম্ব উপাংশ, আর যে থিটা যার সাথে আছে সেটা হচ্ছে অনুভূমিক, তার মানে f cos থিটা, এটা হচ্ছে কত f cos থিটা। তাহলে একটু লক্ষ্য করে দেখো, রোলারটা তত দ্রুত চলবে এবং তত সহজে চালানো যাবে যদি দেখা যায় f cos থিটার মান বড় হয়, কারণ তত বেশি বেগ লাভ করবে, যত বেশি এদিকে বল লাভ করবে, অনুভূমিক উপাংশের মান যত বেশি হবে রোলারটা তত সহজে চালানো যাবে, রোলারটা তত গতিতে চলবে। তাহলে এখানে কেন কষ্ট হয়, ঠেলতে কেন কষ্ট হয়, ঠেলতে কষ্ট হওয়ার কারণটা হচ্ছে এই যে দেখো দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টর কিন্তু সেম ডিরেকশনে আসছে, তাহলে আমার এখানে লব্ধি ভেক্টর হচ্ছে f, লব্ধি ভেক্টর হচ্ছে f প্রাইম, এই f প্রাইম মানে দেখো w প্লাস হচ্ছে f sin থিটা, w প্লাস হচ্ছে f sin থিটা, তার মানে দেখা যাচ্ছে বস্তুটার যে ওজন ছিল, তুমি যে ওজন দেওয়ার কারণে তার লব্ধি ওজনটা বেড়ে গেছে, এটাকে বলছি কি, তার লব্ধি ওজন, এটা হচ্ছে তার লব্ধি ওজন, লব্ধি ওজন বা আপেক্ষিক ওজন, বস্তুর আপেক্ষিক ওজনটা বেড়ে গেছে, বস্তুর আপেক্ষিক ওজন বেড়ে গেছে, এটা আপেক্ষিক ওজন। তো আপেক্ষিক ওজন কি হচ্ছে, বস্তুর আপেক্ষিক ওজন দেখো, আপেক্ষিক ওজন কি দিয়ে প্রকাশ করে, ধরো যে ডব্লিউ মানে ডব্লিউআর, ওজনটা কি ধরেছি ডব্লিউআর, ডব্লিউআর বলছে রিলেটিভ ওয়েট, মানে হচ্ছে আপেক্ষিক ওজন, এই আপেক্ষিক ওজনটা কি হয়ে গেছে দেখো, তাহলে ডব্লিউআর ইজ গ্রেটার দেন কি ডব্লিউআর ইজ গ্রেটার দেন আর, এই ডব্লিউআর রিয়েল, এই আর মানে কি, আচ্ছা এখানে দুইটা মিন সেম বোঝা যাচ্ছে, আর এখানে বোঝাচ্ছে দেখো রিলেটিভ, একটা হচ্ছে রিলেটিভ আরএটিভি, আরটিভি, মনে রাখবা আরটিভি বলতে বোঝাচ্ছি রিলেটিভ বোঝাচ্ছি, আর শুধুমাত্র আর মানে রিয়েল প্রকৃত। যদি দেখো যে আপেক্ষিক ওজনটা বস্তুর প্রকৃত ওজন হচ্ছে বেশি হয়ে গেছে, তখন কি হবে, বস্তুটার ঘর্ষণ বলটা বেড়ে যাবে, ঘর্ষণ বল, তার মানে এটা যে একটা, এটা কিন্তু রাস্তার সাথে একটা ঘর্ষণ হচ্ছে,
রাস্তা কোনটা আছে দেখো, রাস্তা হচ্ছে এটা, রাস্তা হচ্ছে এটা। তখন যাবে যে কি এটার ঘর্ষণ বলটাই এফএস, এফএস কি, এফএস কি ঘর্ষণ বল, এফএস কি ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলের মানটা বেড়ে যাবে। ঘর্ষণ বলের মান যদি বেড়ে যায় তাহলে কি তোমার ঠেলতে কষ্ট হবে, তোমার অতিরিক্ত পরিমাণ শক্তিটা ক্ষয় হয়ে যাচ্ছে, যে কারণে ঠেলতে গেলে কি হবে, কষ্ট বেশি হবে। কেন বেশি হবে? কারণ এফ কস থিটার মান কম। আর কি বলতে পারি, এখানে আপাত ওজনটা বেড়ে যাচ্ছে। যখন বস্তুর আপাত ওজন বেড়ে যায় তখন বস্তুর ঘর্ষণ বলটা বেড়ে যায়, আর ঘর্ষণ বল বেড়ে যাওয়ার কারণে বস্তুকে ঠেলতে বেশি পরিমাণ কষ্ট করতে হয় বা ঠেলতে বেশি কষ্ট হয়। এটুকু আমরা মনে রাখবো, শুধুমাত্র এটুকু, ঠিক আছে। এবং টানার ক্ষেত্রে যে ঘর্ষণটা ঘটে, টানার ক্ষেত্রে যদি ধরি তাহলে দেখা যাচ্ছে উল্টো ঘটনা। টানার ক্ষেত্রে কি হবে এখন, টানার ক্ষেত্রে যেটা হবে, ধরো যে এটা রন্ডরটা, তো রন্ডরের ক্ষেত্রে এরকম ধরো, এখন এটা বাদ, এখন হচ্ছে টানার ক্ষেত্রে। যদি টানার ক্ষেত্রে হয়, এখন দেখো তুমি যখন টানতে শুরু করো, যখন তুমি টানতে কোন দিকে, এই বরাবর, যখন তুমি টানতে শুরু করো তখন দেখো, তখন কাজ করে কি ওজনের মতো নিচে আছে যদিও সে খুবই ভদ্র, কিন্তু এই টানার ফলে দেখা যাচ্ছে একটা অংশ তোমার উপরে আছে, তাহলে একটা অংশ উপরে যাচ্ছে, আরেকটা অংশ কোথায় যাচ্ছে, তুমি যেহেতু টানছো তার মানে এইদিকে যাবে একটা অংশ, তাহলে এই দিকে যে অংশটা আছে দেখো, এইদিকে একটা অংশ আছে। তো তুমি এখন লব্ধিটা কোন দিকে আছে, দেখো লব্ধি কিন্তু এইদিকে আছে, এখন লব্ধি কোন দিকে আছে, এইদিকে, লব্ধিটা কোন দিকে আছে, এদিকে, তাহলে এখন আছে এফ এইদিকে, এফ আছে কোন দিকে, এফ ওইদিকে, এফ হচ্ছে এদিকে, তাহলে এফ এর সাথে দেখো থিটা, তাহলে এফ cos থিটা, এটা কোনটা, এফ cos থিটা, আর এটা হচ্ছে কি আমার এফ sin থিটা। এখন এটা কোনটা, এফ sin থিটা। সবাই দেখো, এটা যদি এফ sin থিটা হয় তাহলে দেখা যাচ্ছে কি, এখন দেখো ওজন, আর এটা কিন্তু একটা ভেক্টর, এটা কিন্তু একটা উপাংশ ভেক্টর, এটা কি একটা উপাংশ ভেক্টর, নট অনলি এটা ভ্যালু, ইটস অনলি, এটা অফ কোর্স কি হবে, এটা একটা উপাংশ ভেক্টর। তাহলে এটা একটা উপাংশ ভেক্টর, আর এটা কি একটা প্রকৃত ওজন, দুইটা ভেক্টর রাশি, ওজনও একটা ভেক্টর রাশি। এখন পরস্পর বিপরীতমুখী হয়, একটা প্লাস হলে অপরটা মাইনাস হয়ে যাবে, একটা পরস্পর কি বিপরীতমুখী হয়, একটা প্লাস হলে অপরটা মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস হয়ে যাওয়ার কারণে তার যে আপেক্ষিক ওজনটা, আপেক্ষিক ওজন আরটিভি, সেটা কত হয়ে যাবে, ওজন তার ডি এফ মাইনাস হচ্ছে এত, এফ sin থিটা কি হয়ে যাচ্ছে, তার মানে দেখা যাচ্ছে কমে যাচ্ছে। তাহলে এখন দেখা যাচ্ছে কি এফ থেকে মানে ডব্লিউ থেকে এফ sin থিটা পরিমাণ কমে যাচ্ছে, যদি বস্তুর ওজনটা এখানে বেশি হয়ে যাচ্ছে। আমি বলতে পারো যে ভাই এফ sin থিটা কি বড় হতে পারে না, হ্যাঁ, যদি এফ sin থিটা বড় হয়ে যায় তাহলে ভাই এই চাকা আর ঘুরবে না, চাকা উপরের দিকে উঠবে, মানে উঠতে থাকবে, বুঝছো, এই চাকা কি হবে, আকাশে উঠবে, বুঝতে পারছো কি। এখন একটু আমরা দেখি, তো এইদিকে কি হচ্ছে দেখো, যদি এটা বড় হয়ে যায়, এটা বড় হয়ে গেলে কিন্তু চাকা ঘুরবে না, চাকা কি করবে, উপরে উঠে যাবে, তখন এটা উপরে উঠে যাবে, আর তখনই এটা উঠবে যখন এফ এর মানটা শুধু এই লম্ব হবে, তুমি উপর দিকে টান দিবে, তখন এটা সম্ভব। আচ্ছা, তাহলে এটা শুরু হয়ে যাওয়ার পর এখন দেখা যাবে কি প্রকৃত ওজন তার আপেক্ষিক ওজন থেকে আরটিভি, মানে প্রকৃত আপেক্ষিক ওজন বস্তুর, মানে এই রোলারের ক্ষেত্রে যে আপেক্ষিক ওজনটা আছে, রোলারের আপেক্ষিক ওজন অপেক্ষা প্রকৃত ওজনটা কি বেশি হয়ে গেছে। যখন প্রকৃত ওজন বেশি হয়ে যায়, ও সরি আমি উল্টা বলে ফেলছি, এইখানে আমার উল্টা হয়ে যাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে কি এখন আরটিভি, এখন হচ্ছে কি আমার এখন আরটিভি মানে হচ্ছে কি আপেক্ষিক ওজন। দেখো তো আমার এই আপেক্ষিক ওজনটা হচ্ছে ডব্লিউ আরটিভি, এই যে এই মানটা দেখা যাচ্ছে, আরটিভি মানটা কি হয়ে যাচ্ছে, ইজ লেস দেন, দেখো কি হয়ে যাচ্ছে, দেখো তো মানে হচ্ছে আপেক্ষিক ওজন প্রকৃত ওজন অপেক্ষা কম হয়ে যাচ্ছে। যখন কম হয়ে যাচ্ছে তখন কি হয়ে যাবে, আমার ঘর্ষণ বলের মানটা কি কমে যাবে, ঘর্ষণ বল এক্ষেত্রে কি কমে যাবে, যেহেতু ঘর্ষণ বল কমে যাবে, এফএস হচ্ছে ঘর্ষণ বল দ্বারা বোঝাচ্ছি আমি, এফ হচ্ছে এফএস হচ্ছে কি বাই এফ মানে কি ফ্র্যাকশনাল ফোর্স, মানে ঘর্ষণ বল। তাহলে আমার যখন এই কন্ডিশন দাঁড়াবে, মানে কমে যাওয়ার কারণে এখানে প্রকৃত ওজনটি কি হচ্ছে, প্রকৃত ওজন বেশি হয়ে যাচ্ছে, আর আপেক্ষিক ওজনটা কমে যাচ্ছে। আপেক্ষিক ওজন যত কমে যাবে বস্তুর ঘর্ষণ বলটা তত কমে যাবে, আর ঘর্ষণ বল যদি কমে যায় তার মানে কি দেখা যাবে, তার এই যে অনুভূমিক বরাবর যে বলটা সেটা বেড়ে যাবে, অনুভূমিক বল কি বাড়বে, এই বরাবর কি অনুভূমিক বলটা বেড়ে যাবে। তো অনুভূমিক বলের বা অনুভূমিক অংশ যদি বেড়ে যায়, রোলারটা কি টানতে ততই সহজ হবে, অর্থাৎ কষ্ট কম হবে, বেগও বেশি হবে। সবাই কি বুঝছো এটুকু?